যখন নাভাল রবিকান্তের আমরা বই পড়ি নাভালের, যেটা সবসময় লেভারেজ নিয়ে কথা বলে, তো সেখানে একটা লেভারেজ উনি বলেছে 3 রকম লেভারেজ হচ্ছে মানি। তো অ্যাকচুয়ালি মানি লেভারেজ অ্যাকচুয়ালি কাজ কীভাবে করে আমাদের এই লাইফে মানি, যদি একটু আমাকে বোঝান। দেখুন, একটা কথা বলছি, আমি আমার লাইফের একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি আপনাকে, তাহলে খুব ভালো হবে। মানে ধরুন, আমি আজকে সাপোজ যখন আমি ব্রন অ্যান্ড ব্রট আপ বড় হয়েছি, সেখানে ক্ষেত্রে এবার পারসেপশন এক একজনের মানুষের বড় হওয়ার উপরে কিন্তু তার মানি, তার আগের জেনারেশন কীভাবে তাকে মানিকে আমরা কেন হচ্ছে আমাদের সবথেকে বড় সমস্যা কী বলুন তো, আমরা স্কুলে বা কলেজে মানি নিয়ে কোনো পড়াশোনা করি না, কেউ জানে না এই মানি ম্যানেজমেন্টটা কতটা ইম্পর্টেন্ট। আর আপনি দেখবেন আমাদের পড়াশোনার সাবজেক্টের 90% আমাদের ব্যক্তিগত পার্সোনাল লাইফের কাজে লাগেই না। 91-এর ঘটনা বলছি, বাবার একটা স্ট্রোক হলো এই লাইফস্টাইলের জন্য, মেজর স্ট্রোক। তারপর বাবাকে তখন পয়সা ছিল না, অ্যাকচুয়ালি নার্সিংহোমে ভর্তি করা অবস্থা না, আমাদের মেডিকেল কলেজে কলকাতাতে আমরা বাবাকে নিয়ে যাই। বাবার পরপর 3টে স্ট্রোক হয়, 6 মাস ধরে ভর্তি ছিল, একটা সাইড প্যারালাইসিস হয়ে গেছিলো। মায়ের যে কটা গয়নাগাটি ছিল সব বিক্রি করে দিয়ে বাবার চিকিৎসার জন্য, কারণ অপশান নেই। আর দেখবেন যখন কোনো মানুষের ফিনান্সিয়াল ক্রাইসিস আসে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাছের লোক সব পালিয়ে যায়, তার কারণ হচ্ছে সে জানে যে আবার আসলে পয়সা চাইবে। তো ওই ফেজটা আমি দেখেছি যে ইম্পর্টেন্স অফ মানি কি, কারণ কি এই রিয়ালিটি ফেজে যে ফেস না করতে সে জানে না। এক্স্যাক্টলি ফিনান্সিয়াল সেক্টর অত বিরাট ভাস্ট সেক্টর, কী কী ক্যাটাগরি হয় বা একটা দৈনন্দিন মানুষের জীবনে কী ক্যাটাগরি মেন জিনিস লাগে, একদম সেটা আমাকে বলে। আজকে আমরা কথা বলবো টাকা পয়সা নিয়ে, যেটা সবার আগে আমাদের সবার প্রয়োজন, তাই না? তো টাকা পয়সা কিন্তু আমরা বুঝি না, বা আমাদের জেনারেশান বোঝে না যে এক্স্যাক্টলি এটা শেখার বিষয়, জানার বিষয়। তো আজকে আমাদের সাথে যে গেস্ট আছে ওনার পরিচয়কে নিজে দিক, তারপরে আমরা বাকি কথা বলবো। বলুন। নমস্কার, আমি শুভ্রকান্তি দাস। আমি বাই প্রফেশন একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার, আমি কোচ। আমি মোর দ্যান 10,000 অ্যাডভাইজারকে করি, তাদের ট্রেনিং দিই বা এতে দিই, এবং আই হ্যাভ এ কমিউনিটি অফ মোর দ্যান 10,000 কাস্টমার্স, যাদেরকে আমরা বিগত 25 বছর ধরে করে আসছি। এবং এই একটা ফ্যাকাল্টিতে থাকার জন্য, করার জন্য অনেক কিছু জিনিস শিখেছি, জেনেছি, বা অনেক কিছু এখান থেকে শিখতে পেরেছি। তো থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি আপনার এখানে করার জন্য, এবং যে এই অপরচুনিটিটা পেয়ে খুব ভালো লেগেছে। কারণ আপনারা, আমি দেখেছি আপনারা যে এটাকে ক্যাটার করেন, তো সেখানে ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে এই ফিনান্সিয়াল এটাতে আমরা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ অনেকটা পিছিয়ে, এই অ্যাওয়ারনেস বা নলেজ একদম অনেক মানুষই ক্লিয়ার নয় ব্যাপারটা নিয়ে। আমরা প্রচুর ইউটিউব থেকে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন ধরনের ভিডিও আসে, কিন্তু অ্যাকচুয়ালি কোন রাস্তায় যেতে হবে সেটার জন্য একটা পার্টিকুলার হ্যান্ড হোল্ডিং দরকার, যেটা একটা সাধারণ একটা মধ্যবিত্ত একটা পরিবারের জন্য খুব দরকার। এবং সেটা যদি একটা, কারণ দেখুন আজকে যে কোনো জায়গায় যেমন যে সাকসেসফুল লোককে দেখেন, তার পেছনে অবদান কিন্তু তার কোচ, মেন্টার। এই ফাইন্যান্সিয়াল জার্নিতেও কিন্তু কোচের ভূমিকা, মানে যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা ফিনান্সিয়াল কোচ, তার ভূমিকা বিশাল। আপনি যে জার্নিটা যাচ্ছেন, শেষে গিয়ে যেখানে পৌঁছাতে চাইছেন, সেই জার্নিতে যে আপনাকে পথপ্রদর্শক, সে তার ভাবনা থেকে কিন্তু আলটিমেটলি সাকসেসটা ওই জায়গায় আসে। এখানে কিন্তু ম্যাটার করে না যে মানুষটাকে আপনি দেখছেন সে কত টাকা রোজগার করে। অনেকে ভাবে বোধহয় আমি অনেক বড় টাকা রোজগার করলে তবেই আমি অনেক বেশি জমাতে পারবো, কিন্তু ছোট টাকা আর্ন করেও কিন্তু আমি ছোট ছোট করে শুরু করে কিন্তু পৌঁছাতে পারি। তার জন্য দরকার ডিসিপ্লিন, আর তার জন্য দরকার একজন ভালো কোচ, যে আপনাকে গাইড করবে, যে আপনাকে বলবে ভাই এটা করিস না, যে আপনাকে বলবে ভাই। কারণ কি আমাদের মধ্যে না প্রচুর ইমোশনাল বায়াসনেস আছে, সবসময় থাকে। একদমই। ধরুন হয়তো কিছু একটা যেতে হয়তো ওয়াইফ দেখলো একটা দোকানে একটা জিনিস, একটা ভালো টিভি বা কোনো একটা ফার্নিচার বা কোনো একটা জিনিস, হট করে বলে চলো কিনে নিই। কিন্তু ওর যে লোকটা যে আর্ন করছে, তার যে বাজেটের বাইরে এরকম অনেক কিছু আমরা এখন মোবাইল হয়ে গেছে, অ্যাপেতে আমরা চটপট করে এখানে দিচ্ছি, কিনে নিচ্ছে, চলে আসছে। হয় সেটা টাকা দেওয়ার ক্ষমতাও নেই, আমরা ইএমআইতে নিচ্ছি, আমরা সেখানে প্রচুর টাকা, এবং ক্রেডিট কার্ডে নিচ্ছি। আমি যা রোজগার করি তার থেকেও বেশি টাকা হয়তো আমাকে, এবং ইএমআইতে চলা মানুষের সংখ্যা আজ ভারতবর্ষে প্রায় 28 থেকে 30 কোটি, যারা মাসেতে 25,000 থেকে 1 লক্ষ টাকার উপরে রোজগার করে, তারপরেও কিন্তু মাসের পর মাস ইএমআই দিয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে তাদের হ্যাবিট। তো এই হ্যাবিট ডেভেলপ করার জন্য কিন্তু একটা কোচের দরকার, যে আপনাকে শেখাতে পারে। আপনাকে বলছি না যে আপনি কিচ্ছু খরচা করবেন না, অবশ্যই করুন, কিন্তু আমরা যেটা ফার্স্টে করি কি, ইনকাম আসার পরে আগে খরচা করি, তারপরে যেটুকুনি বাঁচে সেভিং করি। কিন্তু হওয়া উচিত উল্টোটা, আগে টাকা আসার পর আগে সেভিংটাকে ঠিক করা, তারপরে যেটুকুনি বাঁচবে তারপরে আমি ডিসাইড করবো যে আমি কতটা খরচা করব। সেই খরচার ডিসিপ্লিনটাই কিন্তু একটা মানুষের ফিউচার তৈরি করে। ওকে, তো সেকেন্ড কোশ্চেন দেখুন, যখন নাভাল রবিকান্তের আমরা বই পড়ি নাভালের, যেটা সবসময় লেভারেজ নিয়ে কথা বলে, তো সেখানে একটা লেভারেজ উনি বলেছে 3 রকম লেভারেজ হচ্ছে মানি। তো অ্যাকচুয়ালি মানি লেভারেজ অ্যাকচুয়ালি কাজ কীভাবে করে আমাদের এই লাইফে, মানি, যদি একটু আমাকে বোঝান।
দেখুন একটা কথা বলছি, আমি আমার লাইফের একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি আপনাকে, তাহলে খুব ভালো হবে। মানে ধরুন আমি আজকে সাপোজ যখন আমি মানে ব্রন অ্যান্ড ব্রটা বড় হয়েছি, সেখানে ক্ষেত্রে এবার পারসেপশন এক একজনের মানুষের বড় হওয়ার উপরে কিন্তু তার মানি, তার আগের জেনারেশন কীভাবে তাকে মানিকে আমরা কেন যে আমাদের সবথেকে বড় সমস্যা কী বলুন তো, আমরা স্কুলে বা কলেজে মানি নিয়ে কোনো পড়াশোনা করি না, কেউ জানে না এই মানি ম্যানেজমেন্টটা কতটা ইম্পর্টেন্ট। আর আপনি দেখবেন আমাদের পড়াশোনার সাবজেক্টের 90% আমাদের ব্যক্তিগত পার্সোনাল লাইফের কাজে লাগেই না, 100%। এবং সেটার জন্য কী হয়, আমরা প্র্যাকটিক্যালি যখন কাজ করতে যাচ্ছি, যখন মানুষের সাথে ইন্টারাক্ট করছি, আমরা শিখেই ভুল এসেছি। আমাদের বলে না যে তুই এটা কর, এটা কর, এটা করিস না, এটা করিস না। তো এই জানা অজানার মধ্যে অনেক কিছু তথ্য থাকে যেগুলো ঠিক নয়, হয়তো আমার বাবা মার থেকে জেনেছি কিন্তু সেটা ঠিক না। তো এটা কোনটা ঠিক কোনটা বেঠিক এটা আমরা ভুল করে করে শিখি। কিন্তু যদি এটা হয় যে একটা শেখার লোক যদি আমাকে শেখায়, তাহলে কী হবে, আমার ভুলের পরিমাণ কমে যাবে, আমি অনেক আর্লি স্টেজে ডিসিশন নিতে পারবো। আমার জীবনে আমি যেটা বলি, আমি যখন আমার তখন এই পার্ট 1-এ পড়ি, মানে আমি কীভাবে মানিটাকে বুঝতে পেরেছি, তার প্রয়োজনীয়তা বুঝতে পেরেছি এবং মানুষের জন্য কেন ইম্পর্টেন্ট বুঝতে পেরেছি। আমার নিজের লাইফের একটা ঘটনা আপনাকে শেয়ার করি। তখন আমার বাবা একটা মেডিকেল ফিল্ডে কাজ করতো, মানে ডাক্তারের যে কম্পাউন্ডার হয় যারা ওই পেশেন্ট মিক্সচার বানাতো, আগেকার দিনে দেখেন, এখন তো সব আগে সেই ডাক্তাররা লিখতো সেই মিক্সচার, ছোটো ছোটো এরকম দাগ দেওয়া ওষুধ, বাবা সেই বানাতো। এবার তাছাড়া বাবা বিভিন্ন মেডিকেল হেল্প করতো, মানে ধরুন কারোর কোনো পুড়ে গেছে, বার্ন কেস, তাকে করা, ড্রেসিং করা, ইঞ্জেকশন দেয়, এরকম মেডিকেল ফিল্ডে কাজ করতো। তো বাবার লাইফস্টাইল খুব বাজে ছিল, মানে সারাদিনে হয়তো 4-5 ঘন্টা ঘুমোতো, বাকি 2-3টে পর্যন্ত। বাবার সাথে আমিও গেছি কাজ করতে, দেখেছি প্রচুর স্মোক করতো। আর সেই প্লেন চারমিনার আগেকার দিনে সিগারেট পাতো, ডেলি 3-4টে প্যাকেট, মানে 30-40-50 সিগারেট খেতো, এইরকম একটা লাইফস্টাইল। আর আমি আমার সেই সময়তে বাবার কাছে এমন কোনো মানুষকে আসতে দেখিনি। আমি এটা কথা বলছি 90s 85-এ, আমার তখন ধরুন আমি 71-এ আমার জন্ম, তো আমি তখন মানে যখন মাধ্যমিক দিয়েছি 88-এ, তা ওই সময় যে সময়টা আমরা মোটামুটি বুঝতে পারি বাবার যে কী করছে না করছে, বাবা কী করে না করে। তো সেই সময় কেউ সেভিংস নিয়ে কিছু বলেনি, বা জমাতে হয় বা কিছু দরকার বা মানুষের জীবনে, তো এই ব্যাপারটা অ্যাওয়ারনেসের জন্য তাকে কেউ কিছু বলেনি, যার ফলে কি তার সে কোনো ডিসিপ্লিন ছিল না, কোনোদিন কোনো পয়সা সেভিংও করেনি, যা এসছে ইনকাম এসছে খরচা করেছে আমাদেরকে বড় করার জন্য, আপব্রিঙ্গিং করার জন্য। তো আলটিমেটলি যখন বোঝা গেল 91-এর ঘটনা বলছি, বাবার একটা স্ট্রোক হলো এই লাইফস্টাইলের জন্য, মেজর স্ট্রোক। তারপর বাবাকে তখন পয়সা ছিল না, অ্যাকচুয়ালি নার্সিংহোমে ভর্তি করা অবস্থা না, আমাদের মেডিকেল কলেজে কলকাতাতে আমরা বাবাকে নিয়ে যাই। বাবার পরপর 3টে স্ট্রোক হয়, 6 মাস ধরে ভর্তি ছিল, একটা সাইড প্যারালাইসিস হয়ে গেছিলো। মায়ের যে কটা গয়নাগাটি ছিল সব বিক্রি করে দিয়ে বাবার চিকিৎসার জন্য, কারণ অপশান নেই। আর দেখবেন যখন কোনো মানুষের ফিনান্সিয়াল ক্রাইসিস আসে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাছের লোক সব পালিয়ে যায়, তার কারণ হচ্ছে সে জানে যে আবার আসলে পয়সা চাইবে। তো ওই ফেজটা আমি দেখেছি যে ইম্পর্টেন্স অফ মানি কী, কারণ কি এই রিয়ালিটি ফেজে যে ফেস না করেছে সে জানে না। তো ওই সময়টা তারপরে ওই 6 মাসের ওই পরে বাবা মারা যায়, মানে বাবাকে বাঁচাতে পারেনি। কিন্তু ওই যে সময়টাতে বাবার জন্য চিকিৎসার খরচা, দৌড়ানো, প্রত্যেকটা মানুষের চেহারা আমরা পরিষ্কারভাবে দেখে নিয়েছি যে কোন মানুষের সত্যিকারের বন্ধুকে, যে ডিফিকাল্ট সময় আসে। এরকম অনেক মানুষ পাশে ছিল যে মানুষগুলোকে আমি কোনোদিন এক্সপেক্টই করিনি না পাশে থাকতে পারে, এবং অনেক মানুষকে ছিল যারা মনে হয়েছিল হেল্প করতে পারে, তাকে খুঁজেই পাওয়া যায়নি। তো কেন মানুষের জীবনে পয়সার প্রয়োজন, কেন মানুষের জীবনে, এটা একটা জিনিস যেটা কিন্তু সব কিছু নয়। আমরা অনেকে বলি যে মানি ইজ এভরিথিং, কিন্তু মানি একটা এমন জিনিস যেটা ছাড়া কিন্তু চলে না, ঠিক আছে? এটা আমাদের জীবনে প্রত্যেকটা, যখন আপনার কাছে থাকবে তখন অনেক মানুষ আপনার সাথে থাকবে, যখন আপনার কাছে থাকবে না অনেক মানুষ থাকবে না। ইউ ক্যান ফিল্টার ইট আউট। এবং এটা আপনাকে সমস্ত কিছু করতে সাহায্য করবে। যখন আপনার কাছে প্রচুর আছে, আপনি বলবেন আমার টাকার দরকারই নেই, ইভেন আপনি খালি পকেটে বেরিয়ে যান, ইউ ক্যান ম্যানেজ এভরিথিং এলস, কারণ প্রত্যেকটা মানুষ জানে এর পেছনে একটা আছে। কিন্তু যখন আপনার কাছে নেই, তো এর জন্য কী জানো তো, আমাদের মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি যারা, আমরা একদম আপব্রিঙ্গিং ছোটো জায়গা থেকে, যেহেতু আমরা শিখে আসি না, অতএব ছোটোবেলা থেকে সবার আগে যেটা আমার মনে হচ্ছিলো যে আমি আমার ছেলে এখন ইয়েতে পড়ে 11-12 পড়ছে, আমি ওকে 5-6 থেকে পয়সা জমানোতে শিখিয়েছি। প্রথমে একটা ভাঁড়ে, তারপরে আস্তে আস্তে, কারণ আমি ওকে, এটাই আমার বাবার গল্প যেটা আপনাকে বলছি, আমি ওকেও বলেছি যে দেখ আমি ওই ফেজ থেকে এসেছি, আমি চাই না যে তোকেও এই ফেজ কোনোদিন যেতে হয়। তো এখন থেকে তুই চেষ্টা কর যাতে এখন থেকে ছোটো ছোটো করে সেভিংস, তোকে আমি যে হাত খরচা দিচ্ছি, তোকে মাসে যে দিচ্ছি, তার থেকেও চেষ্টা কর অন্তত 100 টাকা দিলে তুই 20 টাকা 30 টাকা তোর কাছে জমা। সে পুরোপুরি, এবং আস্তে আস্তে ও দেখছে, ওর জন্য একটা আমরা মিউচুয়াল ফান্ড ক্রিয়েট করে দিয়েছি অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টও মোবাইলে দেখতে পাচ্ছে, দেখছে এই টাকাটা আস্তে আস্তে 100 টাকাটা 120 টাকা হচ্ছে। এই যে দেখার যে হ্যাবিটটা, এই যে সেভিংস হ্যাবিটটা, ফিউচারে ও বলছে বাবা আমি আমার পয়সা দিয়ে এটা কিনবো, বা আমার পয়সা দিয়ে আমি এটা করবো, বা আমার পয়সা দিয়ে এটা করবো, বা ফিউচারে আমার একটা প্ল্যানিং আছে, আমি এরপরে যখন ইনকাম শুরু করবো আমি এগুলো করবো। আমি যেটা তুই এখন করছিস না, আমি আস্তে আস্তে তোকে যখন ক্রিয়েট করছি, যখন তুই নিজে করবি, তোর প্ল্যানিং তুই করতে পারিস, যাতে তোকে কোনোদিন ফাইন্যান্সিয়ালি কারোর উপর ডিপেন্ডেন্ট না হতে হয়। এই ডিপেন্ডেন্স
ডিপেন্ডেন্সির যে এটা কিন্তু আমাদের প্রত্যেকে, দেখুন আমরা ছোটোবেলায় বাবা মার উপর ডিপেন্ডেন্ট, তারপরে যখন একটা আর্নিং ফেজ থাকে সেই সময় আমরা ফ্যামিলি চালাই, আমার ওয়াইফ বাচ্চা এদেরকে ম্যানেজ করি। ওই আর্নিং ফেজটা ধরুন 25 থেকে আপ টু 50, 55, 60, তারপরে আবার কোনো আফটার রিটায়ারমেন্ট আবার অনেক ম্যাক্সিমাম সময় ম্যাক্সিমাম আমাদের ভারতবর্ষের বেশিরভাগ মানুষ 70 থেকে 80% মানুষ ডিপেন্ডেন্ট অন ফিউচার জেনারেশন। কারণ কি অনেক সময় তাদের সরকারি চাকরি কজন করে যারা পেনশন পায়, খুব 2-3% অফ আওয়ার পপুলেশন, বাকিদের পেনশন নেই। অলরেডি যা টাকা ইনকাম করেছে ম্যাক্সিমাম তার ছেলে মেয়ের পড়াশোনার জন্য খরচা করেছে, বাড়ি তৈরি করতে খরচা করে ফেলেছে, যার ফলে কি হয় যখন সে শেষ করছে তার লাইফে তখন দেখছে তার ইনকাম লাইফ শেষ, তার সঞ্চিত অর্থ শেষ, একটা বাড়ি করে ফেলেছে ছেলে মেয়ের পড়াশোনা দিয়ে, এবার সে ডিপেন্ডেন্ট হচ্ছে তার ছেলে মেয়ের উপর, যার ছেলে মেয়ে দেখে না তাকে করছে সোসাইটির ওপর, সমাজের ওপর, চ্যারিটির ওপর, বৃদ্ধাশ্রম। এই যে আজকে যে এটা দেখছেন ম্যাক্সিমাম আজকের দিনে সবথেকে বড় দুঃখের ব্যাপার যেটা ভারতবর্ষের 67% মানুষ যাদের কিন্তু রিটায়ারমেন্ট প্ল্যানিং নেই, এবং তার মধ্যে সবথেকে বড় এবং আর্নিংয়ের পরেও, এবং মাত্র 2-3% অ্যাক্টিভ রিটায়ারমেন্ট প্ল্যানিং আছে, এবং মাত্র 1% যারা ওয়েলদি, যাদের কাছে প্রচুর টাকা আছে, যারা করে। কিন্তু মাত্র আমি যদি পুরো পপুলেশনে দেখি 3-4% কী হবে, আমাদের যে মেজর পপুলেশন তাদের কাছে কিন্তু এই অ্যাওয়ারনেসটা নেই যে আমি বেঁচে থাকা অবস্থায় আমাকে নিজেকে ওই জায়গাটা করতে হবে, আমি সব কিছু করেও কিন্তু আমার নিজের জন্য একটা জগৎ আছে আমার আফটার রিটায়ারমেন্ট। কারণ মানুষের লাইফ স্প্যান বেড়ে গেছে। আজ একটা মানুষ আগেকার দিনে দেখুন মানুষের মানুষ 65-70 পরে বাঁচত না, খুব বেশি লাইফ, এখন মানুষের বাঁচছে 80, 85, 90। লাইফটা লেনদেন আছে কারণ মেডিকেল সায়েন্স অনেক উন্নত হয়ে গেছে, মানুষ চট করে মরতে দিচ্ছে না, কোনো না কোনোভাবে তাকে বাঁচিয়ে রাখছে সে আর 80, 90, 95। তাহলে আজকে রিটায়ারমেন্টের পরে 60 থেকে 90 মানে 30, 35, 25 থেকে 30 বছর তাই কিন্তু তার রিটায়ারমেন্ট লাইফ কাটাতে হচ্ছে। সেই লাইফে তো তার নিজের খরচা, তার ওয়াইফের খরচা, এবং সব থেকে সেটা সেই সময় একটা মেডিকেল খরচা বিশাল, ওষুধপত্রের খরচা, নিজের ওয়াইফের। তো এই ম্যানেজের জন্য অনেক সময় দেখা যায় ছেলে মেয়েকে বড় করেছে, ছেলে মেয়ে নেই, তারা নিজেদের জগতে চলে গেছে, বাবা মাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করা দেয়নি, নিজেরও যা পয়সা ছিল সব খরচা করে দিয়েছে। তাহলে তখন তাকে কি করতে হচ্ছে, হয় সোসাইটির কাছে ভাত পাততে হচ্ছে, বা অন্য কোনো, বা সেই সময় কোনো পার্ট টাইম জব করতে হচ্ছে নিজের করার জন্য। তো এই জিনিসটা আমরা একদম মানে আমি নিজের পার্সোনাল লাইফে অনেককে দেখেছি। তো এটা আমার একটা মিশন ড্রিম লাইফ অ্যাডভাইজারি আমি যেখান থেকে করেছি, যে আমি আমার জীবনে আমার সাথে প্রায় এখন 300-র ওপরে অ্যাডভাইজার যারা সাথে কাজ করেছে, যে 1 লক্ষের ওপরে লোকের আমাদের এই ফিনান্সিয়াল ফ্রিডম এই জায়গাতে তাকে অ্যাওয়ার্ড করবো, যাতে তাদের জীবনের এই যে ব্যাপারটা তাকে কোনোদিনও ফেস না করতে হয়, এবং তারা যাতে তাদের লাইফের আর্থিক সচ্ছল একটা জীবন পেতে পারে সমস্ত দিক থেকে। এটাই আমাদের মিশন অ্যান্ড ভিশন। আচ্ছা, আপনি কথা বলতে বলতে বেশ কিছু কেস ক্যাটাগরি আপনার ক্যাটার করলেন। একটা হচ্ছে ছেলে মেয়ের বয়সে ইনভেস্টিং করছে, একটা মিড বয়সে, একটা বলেন রিটায়ারমেন্ট প্ল্যানে বা আফটার 60। আমি প্রত্যেকটা টপিক নিয়ে বলবো, তার আগে আমাকে জানার ইচ্ছা যে এক্স্যাক্টলি কী ফিনান্সিয়াল সার্ভিস হয় অ্যাকচুয়ালি। একদম খুব ভালো প্রশ্ন করেছেন। ফিনান্সিয়াল সার্ভিসের দেখুন অনেকগুলো ক্যাটাগরি আছে। যেমন ফিনান্সিয়াল সার্ভিসের প্রথম ক্যাটাগরি হচ্ছে যে আমাদের যে সেভিংস আমরা করি সেখানে ক্ষেত্রে আমাদের প্রথম হচ্ছে যে ডেইলি আমাদের এমার্জেন্সি ফান্ড। ওকে। হ্যাঁ, মানে আজকে সাপোজ আমার প্রত্যেক মাসে কথা বলছি 10,000 টাকা আমার হচ্ছে প্রত্যেক মাসের খরচা, তাহলে আমার এমার্জেন্সি ফান্ড মিনিমাম হওয়া উচিত 6 থেকে 9 মাসের খরচা। তার মানে আমার 9 মান্থস ইন্টু 9 মাস, মানে এই টাকাটা আমার সেভিংসে সবসময় থাকা উচিত। কন্টিনজেন্সি ফান্ড বলে যেটাকে, এটা কিন্তু ফার্স্ট অফ সেভিংস থাম্ব রুল অফ সেভিংস। ওকে। সেকেন্ড সেভিংস হচ্ছে আমার ধরুন রেগুলার যে এক্সপেন্সেস, মানে কী কী খরচা আমাদের হয়, আমাদের ধরুন লাইফস্টাইল এক্সপেন্সের মধ্যে যেগুলো পরে, ধরুন আমাদের ভাত ডাল গ্রসারিস আছে, হাউস হোল্ডের মধ্যে আমাদের বাড়ি, তারপর যেগুলো আছে, বা ধরুন গাড়ি বা তার মেনটেনেন্স, তারপর ধরুন ছেলে মেয়ে স্কুল, তারপর বাবা মার মেডিসিনস, এরকমভাবে আমাদের যদি ভাগ করি এরকম প্রায় 15-20-25টা আইটেম বেরোবে যেটা আমাদের রেগুলারলি খরচার জন্য লাগে। তাহলে এই খরচাগুলো কিন্তু আমাদের সারা জীবন চলবে। তো এই খরচাটা যাতে আমি আজকে চালাতে পারছি, ফিউচারে যাতে এই খরচাটা আমার করতে হাউস হোল্ড এর জন্য, তো সেটার জন্য একটা ফান্ড আমাদের দরকার। ঠিক আছে, মেনটেন্যান্স ফান্ড যেটা আমাদের দরকার। এরপরে হচ্ছে যেটা ওয়েলথ ক্রিয়েশন ফান্ড। ওয়েলথ ক্রিয়েশন মানে ধরুন সাপোজ কথা বলছি, এবার আমরা যেহেতু একটা মানে সামাজিক মানুষ, আমাদের কাছে স্বপ্ন থাকে অনেক। কি স্বপ্ন হতে পারে, যেমন আমি একটা বাড়ি বানাবো, একটা ফ্ল্যাট কিনবো, বা একটা গাড়ি কিনবো, ঠিক আছে, বা আমার ছেলে মেয়েকে বিদেশে পড়াতে নিয়ে যাবো। প্রত্যেকের জীবনে এরকম, তো এই যে স্বপ্নগুলো আমাদের থাকে তার জন্য আমার একটা প্ল্যানিং দরকার। এক্স্যাক্টলি ফিনান্সিয়াল সেক্টর অত বিরাট ভাস্ট সেক্টর, কী ক্যাটাগরি হয়, বা একটা দৈনন্দিন মানুষের জীবনে কী ক্যাটাগরি মেন জিনিস লাগে একদম সেটা আমাকে বলে। হ্যাঁ, একদম। দেখুন ক্যাটাগরির মধ্যে আমাদের ইনভেস্টমেন্টের জন্য যে ক্যাটাগরি লাগে, প্রথম হচ্ছে আমাদের ধরুন যেমন একটা সেক্টর মধ্যে আছে মিউচুয়াল ফান্ড আছে, মিউচুয়াল ফান্ড, একটা ইকুইটি আছে মানে শেয়ার্স যেটা আছে, শেয়ার্স,
বা ইকুইটি। হ্যাঁ, ইকুইটি। একটা আছে পোস্ট অফিস, এটা হচ্ছে পোস্ট অফিস, একটা আছে বন্ড, পোস্ট অফিস আছে বন্ড, আচ্ছা বন্ড, রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট, এফডি ফিক্সড ডিপোজিট, এফডি, আচ্ছা ফিক্সড ডিপোজিট, লাইফ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স মানে ইন্স্যুরেন্স, ঠিক আছে, হ্যাঁ ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স, ওকে। আর হ্যাঁ মোটামুটি গোল্ড আছে, গোল্ড, আচ্ছা মোটামুটি আপনি বললেন এখন নতুন একটা ক্যাটাগরি এসেছে বিটকয়েন বলে ওটাকে। আচ্ছা বিটকয়েন, রাইট, বিটকয়েনের একটা ক্যাটাগরি এবং এটা একটা পপুলার ক্যাটাগরি। কিছু লোক যাদের পয়সা বেশি আছে তারা এখানেও ইনভেস্ট করে। ওকে, আপনি এক করে বেশ কিছু জিনিস এক করে বললেন। প্রথম বললেন মিউচুয়াল ফান্ড। আচ্ছা মিউচুয়াল ফান্ড কি, যেমন আমি কেউ জানি না, এবার আমি কি করে প্রত্যেকটা একটু বোঝার চেষ্টা করবো, যারা আমার মতো যারা লোক আছে যারা ফিনান্স সম্বন্ধে কিছু বোঝে না, বাট আমরা আপনার থেকে জানার চেষ্টা করবো যে এক্স্যাক্টলি প্রত্যেক টপিক যেটা বললেন কেন কখন কি জন্য আমাদের প্রয়োজন পড়ে, একদম, বা আদৌ আমার কখন তাকে সেটা নেওয়া উচিত, একদম, কি কি ট্রেড তাকে দেখতে হবে, কি কি মানে কমপ্লায়েন্সগুলো থাকে সেখানে দেখতে হবে, একদম। বা যখন মাল্টিপল কোম্পানি আছে, বাট কোন কোম্পানিকে আদৌ আমি চুজ করব, কেন করব না, এবং সেখানে আমার ইনভেস্টমেন্ট কী করতে হবে না করতে, এগুলো এক করে বোঝার চেষ্টা করবো। ঠিক, ওকে, তো সবার আগে বোঝার চেষ্টা করবো যে আপনার স্যার যে এই যে মিউচুয়াল ফান্ড আপনি বললেন, একদম। তো মিউচুয়াল ফান্ড কখন একটা মানুষকে নেওয়া উচিত, বা সেখান থেকে কী কী জানা উচিত, কী কী জানার পর তাকে নেওয়া উচিত, আর কী কী দেখলে নেওয়া উচিত নয়, একদম, ঠিক আছে, এটা যদি আমাকে একটু বলেন। একদম, খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। এই ব্যাপারটা নিয়ে একটু প্রথমে বলে নিই, অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ড জিনিসটা কি বলে, নালে ব্যাপারটা তারপরে ইনভেস্টমেন্টের জায়গাটা আছে। দেখুন আমরা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কি দাঁত মাজি, কোলগেট বা যে কোনো ইয়ে করি, তারপরে শুতে যাই, সারাদিনে আমি যে জিনিসগুলো ব্যবহার করি, ঠিক আছে, এক একটা কোম্পানি সেগুলো ম্যানুফ্যাকচার করে। তো এরকম ভারতবর্ষে প্রায় অনেকগুলো কোম্পানি আছে যাদের জিনিস আমরা কনজিউম করি, ঠিক আছে। তো এই কনজিউম যে করে, ঠিক আছে, এবার এরা যে মার্কেট থেকে যে টাকাটা তোলে, মানে ধরুন আমি একটা কোলগেট মাজন কিনছি, আমি সেখান থেকে টাকা তুলছি, এবার এই কোম্পানির লিস্টিং হয়, কোম্পানি আস্তে আস্তে তার ভ্যালুয়েশন হয়, বাড়ে। তো আমরা করছি কি এই টাকাটাকে এই সমস্ত কোম্পানিগুলোতে ইনভেস্ট করছি, এবং এই ইনভেস্টমেন্টটা কিন্তু ডাইরেক্ট করছি না, কি করছি একজন কোচের মাধ্যমে, ঠিক আছে, যাকে বলে ফান্ড ম্যানেজার। তো এরকম প্রত্যেকটা যত বড় বড় ভারতবর্ষের টপ 50 কোম্পানি আছে, মেন সবকটা কোম্পানি, প্রায় এখন 550-600-র উপরে কোম্পানি আছে যারা মিউচুয়াল ফান্ড ভারতবর্ষে বিক্রি করে। এই প্রত্যেকের এই কোম্পানিগুলোর টোটাল যে টাকাটা আসছে থ্রু মার্কেট, সেটা কোথায় কোথায় ইনভেস্ট করে তাদেরকে বলে ফান্ড ম্যানেজার। এই ফান্ড ম্যানেজার করে কি, মার্কেট থেকে যে টাকাটা আসছে সেখান থেকে তাদের বিভিন্ন টাইপ অফ ফান্ড আছে, অনেক ধরনের ফান্ড আছে। তার মধ্যে ধরুন এই যে মিউচুয়াল ফান্ড যেটা বললাম, সেখানের মধ্যে বিভিন্ন ফান্ড বলতে ধরুন আপনি চাইছেন আমার রেগুলার এর খরচার জন্য কিছু টাকা, আমার ধরুন যেমন আমরা একটা কোম্পানি আছে, এই কোম্পানির জন্য আপনার কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হয় ব্যাংকে, আর কারেন্ট অ্যাকাউন্ট থেকে আপনি কোনো ইন্টারেস্ট পান না, ঠিক আছে, কিন্তু আপনার ধরুন আমি এই একটা অ্যাকাউন্ট এরকম মিউচুয়াল ফান্ডে আপনি খুলতে পারেন, সেখানে আপনি টাকা যখনই দরকার পড়বে আপনি টাকা তুলতে পারবেন, কিন্তু এখানে আপনি 6-7% ইন্টারেস্ট পেতে পারেন। ইট ইজ সাবস্টিটিউট অফ ইউর কারেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে। এরকম বিভিন্ন পার্সপেক্টিভ আছে যেখান থেকে আপনি এই মিউচুয়াল ফান্ডকে ব্যবহার করতে পারেন। আর প্রথম হচ্ছে শর্ট টার্মের জন্য আমরা যদি ছোটো ছোটো যে কোনো দরকার তার জন্য আপনি টাকা, যেমন এই ব্যাংকে টাকা রাখেন, এরকমভাবেও আপনি এখানে রাখতে পারেন। এই সমস্ত টাকাগুলো বিভিন্ন কোম্পানির শেয়ারে ইনভেস্ট হয়, এবং সেটা আপনার বিহাফে একজন ফান্ড ম্যানেজার করে, যে ওই টাকাটাকে, এবার এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে। একটা ক্যাটাগরি আছে যেখানে কোনো রিস্কই নেই, মানে কোনো শেয়ারের ওঠা পড়ার উপরে সেটা কোনো করে না, তাকে বলা হয় লিকুইড ফান্ড বা ডেট ফান্ড। আচ্ছা, লিকুইড ফান্ড, রাইট? হ্যাঁ, আচ্ছা, লিকুইড ফান্ড বা ডেট ফান্ড, ওকে। হ্যাঁ, দেন তারপরে হচ্ছে ব্যালেন্স ফান্ড। ব্যালেন্স ফান্ডটা কি? ব্যালেন্স ফান্ডটা হচ্ছে ধরুন আপনি যেটা চাইছেন একদম রিস্ক না, সেটাকে লিকুইড ফান্ড বলে বা ডেট ফান্ড বলে। এবার আপনি বলছেন যে আমি খুব রিস্ক চাই না, যাকে ইকুইটি ফান্ড বলে, মানে যেগুলো হাই রিস্ক। আবার যেগুলো বলছেন আমি একদম চাই না, এবার লিকুইড ফান্ড বা এগুলো ধরুন ব্যাংকের সমান ক্যাটাগরি, মানে যেগুলো আপনি ব্যাংকে কোনো রিস্ক নেই। ব্যাংকে যদি আপনি এফডিতে টাকা রাখেন বা আপনি যদি সেভিংসে টাকা রাখেন, আপনি হয়তো ইন্টারেস্ট পান 2-3% সেভিংসে, এফডিতে টাকা রাখলে একটু বেশি 5-6% পান। মোটামুটি লিকুইড বা ডেট ফান্ডগুলো ওই রকম ক্যাটাগরি 5-6%, 7%, কোনো মার্কেট রিস্ক নেই। কিন্তু যেটা হচ্ছে আপনার এখানে লিকুইডিটি আছে, আজকের দিনে ট্যাক্সেশন অ্যাসপেক্টে ওটা কিন্তু এফডির থেকে ভালো, কারণ এফডি যারা করে তাদের ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে 30% ট্যাক্স কেটে নেয় যারা 10,000 উপরে যারা ইনভেস্ট করে। তো সেখানে ক্ষেত্রে এখানে ট্যাক্সেশনে একটু ছাড় আছে, এটা এখানে সুবিধা আছে। কিন্তু এরপরে যারা ধরুন ইকুইটিতে ইনভেস্ট করে, মানে হাই রিস্কেতে ইকুইটি ইনভেস্টমেন্ট, সেখানে ক্ষেত্রে এই হাই রিস্ক যারা, তারা বলছে ভাই আমি হাই রিস্কও চাই না, আবার একদম লিকুইড ফান্ডও চাই না, আমাকে একটু মাঝামাঝি ক্যাটাগরি, যাতে আমার রিটার্নটা আমার মডারের 5-6% থেকে যেন 2-3% বেশি দেয়, কিন্তু খুব রিস্কও নেবো না, তাকে বলা হয় ব্যালেন্স ক্যাটাগরি, যেটা ব্যালেন্স ফান্ড বলে। বুঝতে পারছি। ওই জন্য 3টে ফান্ড, এটা লিকুইড ফান্ড, এটা কোনো রিস্ক নেই, কিচ্ছু নেই, অ্যাজ মানে ব্যাংকের মতো
ব্যাংকের মতো। ব্যালেন্স হচ্ছে যেটা হচ্ছে আর ইকুইটি হচ্ছে আপনার হাই রিস্ক ফান্ড। হাই রিস্ক ফান্ড যেখানেতে মোটামুটি আমি ক্যাটাগরি ওয়াইজ বলেছি, লিকুইড ফান্ডে কোনো কিছু ইকুইটি নেই, ব্যালেন্স ফান্ডে 50-50 ইকুইটি আর 50% হচ্ছে গভর্নমেন্ট বন্ড বা এগুলোতে ইনভেস্ট হয়। আর ইকুইটি ফান্ডে 70-80% ইকুইটি, 20% ডেট, মানে যেগুলোতে আমাদের গভর্নমেন্ট বন্ড নিয়ে, তার মানে ওখানে ক্ষেত্রে রিস্কটা অনেক হাই। যেমন রিয়ার্ড, যেখানে রিয়ার্ড হাই সেখানে রিস্কও হাই। 100%। বুঝতে পেরেছি। এবার ওইগুলোতে আপনাদের যেগুলোতে ইকুইটি ফান্ড সেখানেতে একদম ডাইরেক্ট শেয়ারে ইনভেস্ট হয়, যেটা আপনার ফান্ড ম্যানেজার করে যেখানেতে। আর যেগুলো ব্যালেন্স ক্যাটাগরি ফান্ডেতে 50% ফান্ড ওখানে ইনভেস্ট হয়, আর লিকুইড ফান্ডেতে গভর্নমেন্ট বন্ড বা এফডিতে ইনভেস্ট হয়, যেখানেতে কোনো রিস্ক থাকে না। এই তিনটে ক্যাটাগরি মিউচুয়াল ফান্ড। আচ্ছা আচ্ছা, কাদের জন্য সবচেয়ে কোন ফান্ডটা সবচেয়ে বেস্ট হবে? খুব ভালো প্রশ্ন। দেখুন, আমাদের কাদের জন্য কোন ফান্ডটা বেস্ট এরকম কোনো ক্যাটাগরি নেই, প্রত্যেকের জন্য প্রত্যেকটা ফান্ড জরুরি। আচ্ছা, আমার কি প্রয়োজন, আমার গোলস, তার উপরে ডিপেন্ড করছে আমি কোন ফান্ডটা কি করবো। কারণ আমাদের এই মিউচুয়াল ফান্ডে আজকের দিনে দাঁড়িয়ে আমি আজ প্রথমে আপনাকে যেগুলো বলেছিলাম যে এতগুলো ক্যাটাগরি হয়, যেগুলো বললাম সব কটা ক্যাটাগরিতে কিন্তু মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করে। মানে আপনি যদি চান যে আমি গোল্ড ক্যাটাগরিতে করব, গোল্ডে আপনি ডাইরেক্ট সোনা কিনতে পারেন, আবার গোল্ডে আপনি মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করতে পারেন। আচ্ছা, কিন্তু এবং সেটাও আপনাকে বোঝাবো যে গোল্ডে কেনার থেকেও মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট অনেক বেশি বেনিফিশিয়াল। তার কারণ হচ্ছে গোল্ড যদি আপনি কেনেন, ফিজিক্যাল গোল্ড প্রথম হচ্ছে রাস্তায় বেরিয়ে একটা রিস্ক থাকে, চুরি হয়ে যাওয়ার রিস্ক থাকে, প্লাস হচ্ছে একটা মেকিং কস্ট লাগে আপনার, যেটা 15-20%। আপনি যদি কোনো গয়না বানিয়ে তারপরে আবার বেচতে যান, দেখবেন আপনার 10-15% ডেপ্রিসিয়েশন কস্ট পড়ে, যেটা আপনার ওই বানানোর খরচা বা এরকম মেকিং চার্জে চলে যায়। কিন্তু যদি আপনি পেপার গোল্ড কেনেন, যেটা আপনার অ্যাজ পার ভ্যালুয়েশন, গোল্ডের বা সিলভারের, এটা দুটোর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল সেম, সেখানে ক্ষেত্রে যেরকম ভ্যালুয়েশন আসবে ওখানে কোনো ওয়েস্টেজ নেই, পুরোটাই আপনি টাকা আপনার অ্যাজ পার ভ্যালুয়েশন আপনি পেতে পারেন। ওখানে কোনো ওই 10%-15% যে দেখুন একটা লোক একটা ব্যবসা চালাচ্ছে, আমরা ধরুন এই বন্ধন জুয়েলার্স বা যে কোম্পানি, তাদের ম্যানেজমেন্ট কস্ট আছে 10-15%, কিন্তু কস্ট হচ্ছে এই সমস্ত কিছু ইনফ্রাস্ট্রাকচারাল কস্ট, যেটা আমরা কেনার পরে যদি আমি সেটাকে ধরুন একটা 1 লাখ টাকা দিয়ে কিনলাম, এটা যদি পরে বেচতে যাই আমি 80,000 টাকা পাবো, ওই 20,000 টাকা হচ্ছে ওই চার্জেসগুলো। যদি আমি পেপারে কিনি তাহলে কিন্তু আমার ওই চার্জেসটা লাগছে না, আমি কিন্তু পুরোটাই এখান থেকে পেতে পারি। তো এই অ্যাওয়ারনেসটা নেই, একটা হচ্ছে ইমোশন আছে আমাদের গোল্ডের, যে আমি গোল্ড না কিনে পরে বেরোতে পারছি না, তো ওটা পরে বেরোতে পারবেন না, কিন্তু ওর অ্যাকাউন্টে থাকলে আপনার সেভ, কোনো টাকা চুরি যাওয়ার ভয় নেই। আর ওটা ফিউচারে আপনার গোল্ড যেভাবে বাড়বে মার্কেট, আপনাকে সে, এবার যার গোল্ডের আছে সে ওই গোল্ড ক্যাটাগরিতে ইউজ করতে পারে। যার ধরুন আজ রেগুলার ছেলে মেয়েদের জন্য, এই আপনাকে একটা এক্সাম্পল বললাম আপনার, যেটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। আপনার কারেন্ট অ্যাকাউন্টের টাকা আপনি স্টাফেদের স্যালারি দেন, যে সময় স্যালারি দেন তার কাছে যে কোনো সময় মাল পারচেস করছে, আপনার কারেন্ট অ্যাকাউন্টে একটা টাকা হয়তো 10-15 দিনের জন্য পড়ে থাকছে, কোনো ইন্টারেস্ট আর্ন করছে না। কিন্তু যদি আপনি সেই টাকাটাই এখানে রেখে দেন, আপনার 10-15 দিনের জন্য যদি টাকাটা ওই আনইউজড হবে, যেটা কারেন্টে পড়ে থাকতো, সেই টাকা দিয়ে আপনি একটা স্টাফের স্যালারি দিয়ে দিতে পারবেন। আমরা এরকম অনেক কোম্পানিকে এরকম করেছি এবং তারা সেই টাকা দিয়ে ম্যানেজ করে, কারণ এটা একটা মানি ম্যানেজমেন্ট আমরা খুব ইজিলি করতে পারি। তার মানে কি, আমার পারপাসের উপর ডিপেন্ড করছে তাকে লিকুইড ফান্ড দেবো কোন জায়গায়, তাকে ডেট ফান্ড, যেমন একদম এই ক্যাটাগরি বলছি তাকে লিকুইড ফান্ড দেবো যারা বিজনেসম্যান, যারা কারেন্ট অ্যাকাউন্টে টাকাটা রাখছে। আবার ডেট ফান্ড হচ্ছে ধরুন এটা হরাইজন হচ্ছে মাত্র 6 মাসের মধ্যে, এটা টাইম হরাইজন আছে লিকুইড ফান্ড। ডেট ফান্ড হচ্ছে 6 মাস থেকে 3 বছরের মধ্যে যদি কেউ ইনভেস্টমেন্ট চায়, ধরুন সে আজকে বললো তার ছেলে বা মেয়ের স্কুলের ফিস দেবে হয়তো 6 মাস বাদে, বা কোয়ার্টারলি বা 6 মাস বাদে দেবে, একটু সেই টাইমে দেবে, বা 1 বছর বাদে সে একটা কিনবে, গাড়ি কিনবে, তার জন্য সে অ্যাকাউন্ট থেকে জমা যায়, তাহলে তাকে আমরা ডেট ক্যাটাগরি দেবো ওই 3 বছরের মধ্যে। আচ্ছা, 3 থেকে 5-এর মধ্যে যদি হয় তাকে দেবো ব্যালেন্স ক্যাটাগরি। ব্যালেন্স ক্যাটাগরি মানে একটু রিস্ক আর একটু তার মানে কি হলো, তার মোটামুটি অ্যাভারেজ রিটার্ন 5-6 থেকে 2-3% বেশি দেবে, তার মানে সে মার্কেটের থেকে বেশি পেলো, প্লাস হচ্ছে তার ইন্টারেস্টটাও বেশি পেলো, প্লাস হচ্ছে তার যে গোলগুলো আছে একটু মিড টার্ম গোল, একটা হচ্ছে শর্ট টার্ম গোল, একটা মিড টার্ম গোল, একটা হচ্ছে লং টার্ম গোল। মিড টার্ম গোলের জন্য হচ্ছে ব্যালেন্স ক্যাটাগরি ফান্ডগুলো, আর লং টার্ম যেগুলো লং টার্ম বলতে এখানে 5 বছর অ্যাবভ হরাইজনের ইয়েতে। যেমন আজকে আমার বাচ্চার বয়স 2 বছর, আমি যদি আজ 18 বা 20 বছর বয়সে তার জন্য কিছু ফান্ডিং করতে চাই ফর হায়ার এডুকেশন, তাহলে সেই যে ফান্ডটা করবো সেটা আমি ইকুইটি ফান্ডে করবো, যাতে আমার লং টার্মে রিটার্নটাও বেশি দেবে, প্লাস ওই সময় গিয়ে আমার গোলগুলোকে মিট করবে। তো অতএব এটা পার্টিকুলার এই ফান্ডটা এই লোকের জন্য তা নয়, প্রত্যেকটা ফান্ডই প্রত্যেকের জন্য তার প্ল্যানিং, তার গোলের ওপর আমরা তাকে ডিজাইন করে দেবো যে কোনটা কাকে দেবো, কতটা পরিমাণে দেবো। আচ্ছা, এবার আপনার সাপোজ ডিসপোজেবল ইনকামের উপর ডিপেন্ড করে। ডিসপোজেবল ইনকাম মানে হচ্ছে সাপোজ আপনি 1 লাখ টাকা রোজগার করেন, ঠিক আছে, এবার আমরা সাজেস্ট করি মোটামুটি 20-30% সেভিংয়ের, যে আপনার অন্তত আপনার যে ইনকাম করেন তার 20-30% আপনি জমান। এটা হচ্ছে থাম রুল। এবার যার যেরকম বাজেট অনুযায়ী জমায়। এবার আমরা যখন শুরু করি সেখানে ক্ষেত্রে সেফ থেকে শুরু করি। এবার সেফের মধ্যে যে টুলগুলো আছে, যেমন বন্ড আছে, এফডি আছে, ইন্স্যুরেন্স আছে, এগুলো সেফ, এগুলো কোনো রিস্ক নেই। এরপরে যখন একটুখানি সে বাড়াতে পারলো, সেখানে ক্ষেত্রে আস্তে আস্তে ব্যালেন্স, তারপর ইকুইটি ক্যাটাগরি আমরা সাজেস্ট করবো, যাতে সে ফিউচারে তার গোলগুলোকে করতে, গোল অনুযায়ী তাকে স্টেপ বাই স্টেপ। একদম। এবং একটা জিনিস আপনাকে বলি, এই ধারণাটা একটু ক্লিয়ার হয়ে নেওয়া দরকার, সেটা হচ্ছে যে একটা জিনিস আছে যেটাকে আপনি হয়তো শুনেছেন, মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন। আমাদের প্রত্যেক বছর আমরা এটা দেখতে পাই না,
মানে ধরুন আজকে সাপোজ যে টাকাটা দেখছি আপনার পকেট থেকে বার করছেন 100 টাকা, আজ থেকে 1 বছর বাদে 100 টাকার ভ্যালু 100 টাকা নেই, ডিভ্যালুয়েট হয়ে গেছে। তার কারণ হচ্ছে কি দাম কমে গেছে। তার মানে আমি যদি এখন আজ থেকে 5 বছর পরে যে 100 টাকা নিচ্ছি সেটার ভ্যালু হয়তো 60 টাকা বা 70 টাকা। 100%। তো এই ডিভ্যালুয়েশনটা হচ্ছে। তো আমাদের টাকার ক্ষেত্রেও যে ব্যাপারটা হয় এটা কিন্তু ফিউচারে ধরুন গোলগুলোর ক্ষেত্রে হয়। ধরুন সাপোজ কথার কথা বলছি, আজকে একটা আমি আমার ছেলের এই, কারণ এটা রিলেট করতে পারবে, একটা বাচ্চাকে আমি আজ ইঞ্জিনিয়ারিং যে কোনো জায়গায় বড় জায়গায় পড়তে যাচ্ছি, 10 লাখ টাকা ধরুন খরচা, একটা জাস্ট এমএ বলছি। এই 10 লাখ টাকা 2026-এ আজকের দিনে একটা স্ট্যান্ডার্ড কস্ট। তো আমি যদি আমার বাচ্চার বয়স যদি 5 বছর, আজ থেকে 15 বছর বাদে যখন আমি 2000 করাবো, 2040 বা 41-এ করাবো, সেই সময় গিয়ে এই ভ্যালুটাই হয়ে যাবে, যেটা এটাই হয়ে যাবে তো 25 থেকে 30 লাখ টাকা। 100%। তো সেটা তার মানে আমি যদি আমার গোলটা থাকে যে ওই 10 লাখের, তাহলে কিন্তু ওই 10 লাখ পাবো ওখানে, কিন্তু 10 লাখের ভ্যালু তখন কমে গেছে, আমার তখন 26 লাখ লাগবে। তাহলে আমাকে আজকে গিয়ে প্ল্যান করতে হবে 26 লাখটা যাতে পৌঁছাতে পারি। তো ওই যে ইনফ্লেশনটাকে আমার ইনফ্লেশন অ্যাডজাস্টেড রিটার্ন হচ্ছে আমার গোল, যে আমি আলটিমেটলি যে টাকাটা পাবো সেই টাকাটা আমার ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি থেকে বাদ দিয়ে অ্যাকচুয়ালি আমার পকেটে কত টাকা আসছে, রিয়েল ভ্যালু অফ মানি। এই রিয়েল ভ্যালু অফ মানির ROI, হ্যাঁ অ্যাকচুয়াল। তো এই রিয়েল ভ্যালু অফ মানিটা কিন্তু আসল রিটার্ন। আপনি দেখছেন হাতে আমার একটা LIC পলিসি বা কোনো একটা ইন্স্যুরেন্স পলিসি ম্যাচুরিটি আসছে 5 লাখ টাকা। 5 লাখ টাকা আপনি 2026-এ রিসিভ করছেন তার ভ্যালু, আর 10 বছর বাদে ভ্যালু তার কিন্তু সেটা নেই, সেম নয়, অনেক কমে যাচ্ছে। তো আমার ফিউচারে যা যা গোল আছে আমাকে কিন্তু ইনফ্লেশন অ্যাডজাস্টেড ক্যালকুলেশন করেই আমাকে তার গোল প্ল্যানিং করতে হবে। এবং সেটা আগে থেকে যদি না করি তাহলে কিন্তু আমি টাকা পাবো। আমি সাপোজ কথার কথা বলছি, আমি আজ 50,000 টাকা আমার খরচা, আমি ভাবছি যে আজ থেকে 15 বছর বাদে রিটায়ার করবো বা 20 বছর বাদে রিটায়ার করবো, 20 বছর বাদে রিটায়ার করবো, এই খরচাটাই 2 লাখ টাকা হয়ে যাবে। তাহলে আমাকে কিন্তু ওই 2 লাখ টাকার হিসাবেই আমাকে আজকে থেকে প্ল্যানিং করতে হবে, যাতে ওই সময় গিয়ে আমার যে কর্পাসটা তৈরি হবে সেখান থেকে যে টাকাটা আমার অ্যাকাউন্টে আসবে ওই আমার 2 লাখ টাকা যাতে আসে, তাহলে আমি আমার ফিউচারের লাইফস্টাইল আমার যা যা আছে এই সেম স্টাইল মেনটেন করে আমি কিন্তু চালাতে পারবো। এই প্ল্যানিংটাই হচ্ছে আসল, যেটা স্টেপ বাই স্টেপ আমরা অ্যাডভাইস করি লোককে যে আপনি কীভাবে ওই যে লিগাসি বা যে প্ল্যানিংটা করছেন ইনফ্লেশন অ্যাডজাস্টেড টাকা, কারণ টাকাটা তো সবাই দিচ্ছে, টাকাটা আপনার নিডের জন্য কতটা পার্সেন্ট, কারণ আমরা করতে গিয়ে দেখেছি এটা সবথেকে বড় ব্যাপার। ম্যাক্সিমাম লোক কিন্তু শুরু করে, কারণ আজকের দিনে মার্কেটে প্রচুর ভিডিও, প্রচুর লোক, মানুষের কাছে অনেক রিসোর্সেস, কিন্তু অ্যাকচুয়াল যখন তার গোলের রিচের যখন দেখছি আমরা, দেখা যাচ্ছে তার যে ক্যালকুলেশন করা হয়েছে সেটা হয়তো তার 20 বা 30%, একটা বিশাল গ্যাপ। তার কারণ হচ্ছে এই নলেজের জায়গাটা বা কোনো জায়গাটায় তার বুঝার বা তার কমিউনিকেশনের জায়গাটা একটা সমস্যা হয়েছে, সেটা আমরা তাকে চেষ্টা করি ফুলফিল করা। ওকে, দেখুন তাহলে আমার এখান থেকে আপনার কথা একটা জিনিস মাথায় আসলো, যেটা ধরুন তার বয়স এখন 20, একটা আমি অ্যাজুম ধরেন 20 years old, তো তার ক্ষেত্রে যতগুলো আমরা 7-8টা ক্যাটাগরি দেখলাম এটা ভুলে যাচ্ছে আপাতত, বাট আমার দরকার 20 years old বয় বা গার্ল এনিথিং, সে এখন থেকে লাইফ প্ল্যানিং কীভাবে করবে, তার স্টেপ বাই স্টেপ গাইডটা দিতে দেন। খুব ভালো প্রশ্ন করেছেন। দেখুন একটা মানুষ যখন তার, আমি ধরে নিচ্ছি তার যখন 20 বা 25 বছর, মানে সে তার আর্নিং লাইফ শুরু করেছে, 20 বা 25 সে আর্নিং লাইফ, এখন সে তার প্রথম ধরুন সে প্রথম চাকরি করে তার প্রথম স্যালারি আসছে, সেই সময় থেকে সে তার নিজের অ্যাভারেজ ধরে নেন 20K তার স্যালারি শুরু হয়েছে। তাহলে এবার প্রথম তার স্টেপ হওয়া উচিত, ফার্স্ট স্টেপ যেটা হচ্ছে তার একটা ইন্স্যুরেন্স কভারেজ। তার স্টেপ 1 কি হবে? তার একটা লাইফ ইন্স্যুরেন্স কভারেজ সেরকম হবে। ধরুন আছে তার এটা তার কেন করবে সে, আমি তা বলছি তাকে, এটাকে বলে হিউম্যান লাইফ ভ্যালু। হিউম্যান লাইফ ভ্যালু মানে হচ্ছে সে ধরুন যে টাকাটা রোজগার করছে বা আস্তে আস্তে তার রোজগারও বাড়বে, এবং সে ধরুন তার আর্নিং লাইফটা পুরোটা রয়েছে 20 থেকে 60 বা 25 থেকে 60, ধরুন এই 30 বা 35 বছর যে আর্নিং করবে। এবার ধীরে ধীরে তার, সে এখন সিঙ্গেল, এরপরে তার ফ্যামিলি হবে, ওয়াইফ হবে, বাচ্চা হবে বা এটা হবে। তো ডিউরিং দ্য লাইফে এবার সে এখন থেকে যখন প্ল্যান স্টার্ট করছে, প্রথম হচ্ছে যে ইন্স্যুরেন্স কিন্তু যত কম বয়সে শুরু হয় তত সস্তা। আমি একটা ইন্স্যুরেন্স যদি আমি 20-তে নিই বা 25-এ নিই, তার যা কস্টিং হয়, একটা 1 কোটি টাকার কভারেজ নিচ্ছি, তার হয়তো প্রিমিয়াম মাত্র 5,000 টাকা। এটাই যদি আমি আজ থেকে 35 বা 40 বা 45 থেকে নিই, তার প্রিমিয়াম হয়ে যাবে প্রায় তার 3 গুণ। যত বয়স বাড়ে এটা বুঝলো, ওটা বুঝে দেন। আবার বলছি আপনাকে, ধরুন সাপোজ আমি কভারেজ বলছি, প্রথম আমার ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের প্রথম স্টেপই হচ্ছে ইন্স্যুরেন্স। তার প্রথম লজিক হচ্ছে যে আমি প্রথম এটাকে সিকিউর করতে চাইছি যে আমার ফিউচার ইনকামটাকে এটা প্রোটেক্ট করছে আমার ইন্স্যুরেন্সটা। আচ্ছা, মানে আমি সাপোজ কথার কথা বলছি, আমি কামিং 10 বা 20 বছরেতে সাপোজ আমি 1 কোটি টাকা রোজগার করবো, তাহলে আমার 1 কোটি টাকাকে আমি কভার করছি। আমি একটা 1 কোটি টাকার ইন্স্যুরেন্স পলিসি নিয়ে নিচ্ছি, তার হয়তো প্রিমিয়াম হয়তো আমার মাসে 2,000 টাকা। আমি যেই 2,000 টাকা দিচ্ছি, আমার 1 কোটি, মানে যদি ইফ এনিথিং হ্যাপেন্স টু মি, তাহলে ওই 1 কোটি টাকা কিন্তু আমার ফ্যামিলি পেয়ে যাবে। 1 কোটি টাকা যদি আমি ব্যাংকে রাখি, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে 6 থেকে 7% ইন্টারেস্ট দেয় ব্যাংক, তাহলে 7 লাখ আমার ফ্যামিলি
প্রত্যেক বছরে পেতে থাকবে 60,000-70,000 টাকা করে, যেটা ওর আমার যে ইনকামটাকে রিপ্লেস করে দেবে। এটা হচ্ছে ফার্স্ট পারপাস অফ ইন্স্যুরেন্স। এবং এটা যত আর্লি স্টার্ট করবো তত এর কস্টিং কম, মানে প্রিমিয়াম কম। আমি 1 কোটি টাকার কভারের জন্য যদি আমি 20 বছরে স্টার্ট করি, তার হয়তো প্রিমিয়াম পড়বে মাত্র 500 টাকা মাসে। সেটাই যদি আমি 30-এ করি, সেটা দেখা যাবে হয়তো 700 বা 800 টাকা মাসে। সেটা যদি 40-এ করি, সেটা দেখা যাবে 1200 বা 1300 টাকা মাসে। সেটাই যদি করি 50-এ করি, সেটা দেখা যাবে 2000 বা 2500 টাকা মাসে। মানে একই কভারেজে কস্টিং বেড়ে যায়, কারণ হচ্ছে প্রবাবিলিটি অফ ডেথ বেড়ে যায় বয়সের সাথে সাথে, এবং তার জন্য কিন্তু এর খরচাটা বাড়তে থাকে। তো আমি যদি ইনিশিয়ালি শুরুতেই আমার ফার্স্টের স্টেপ হচ্ছে আমার আমার ইনকামটাকে প্রোটেক্ট করলাম টু মেকিং এ ইন্স্যুরেন্স, যেটা আমার এখন যেটা পপুলার হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স। আগে যেমন হতো কি টার্ম ইন্স্যুরেন্স, হ্যাঁ, টার্ম ইন্স্যুরেন্স মানে হচ্ছে শুধু পিওর ইন্স্যুরেন্স। অ্যাকচুয়ালি কি হয়, এই টার্ম ইন্স্যুরেন্সটাকে না খুব বেশি লোক বলে না। আমরা যেটা দেখি সেটা সেভিং। আমরা ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্সে ম্যাক্সিমাম যেগুলো করে এন্ডাওমেন্ট বা মানি ব্যাক। এন্ডাওমেন্ট মানি ব্যাক ইজ ইন্স্যুরেন্স, সেখানে একটা ইন্স্যুরেন্স কভারেজ থাকে, কিন্তু সেখানে সেভিং পার্টটাই বেশি থাকে, কভারেজটা কম থাকে। মানে আপনি যদি একটা 5 লাখ টাকার পলিসি নিচ্ছেন ধরুন, সেখানে ক্ষেত্রে আপনি যখন প্রিমিয়াম দিচ্ছেন, হয়তো টোটাল ইয়াতে প্রিমিয়াম দেবেন, হয়তো ওইটাকে ধরুন 20 বছরের একটা টার্ম নিচ্ছেন, তাহলে তাকে যদি 20 দিয়ে ভাগ করেন, তাহলে 1 লাখ টাকার পলিসিতে 5 লাখ টাকা পারতাম। মানে 20 বছর ধরে 1 লাখ টাকা দিলেন, 20 বছর বাদে হয়তো আপনি 2 লাখ টাকা বা 2.5 লাখ টাকা ফেরত পেলেন। মানে এটা কিন্তু এটা সেভিংস পার্টটাই বেশি, এর কভারেজ মাত্র 1 লাখ। কিন্তু টার্ম ইন্স্যুরেন্স যেটা, সেটাতে কিন্তু কোনো রিটার্ন নেই, পিওরলি আপনার কভার করছে। যেমন আপনার গাড়ির ইন্স্যুরেন্সে যেমন, এটাকে বলে পিওর ইন্স্যুরেন্স। সেখানে ক্ষেত্রে যদি আপনার গাড়ি ড্যামেজ হয়, কিছু আপনি যা টাকা ক্ষতি হচ্ছে সেটা পাবেন। এই টার্ম ইন্স্যুরেন্সে সেটা আপনাকে শুধু পিওরলি কভারেজ করবে, কিছু ডেথ হয়ে গেলে বা আপনার কিছু টোটাল হয়ে গেলে, সেটা আপনার ফ্যামিলিকে ওই টাকাটা দিয়ে দেবে। তো এই আমাদের ফাউন্ডেশনের ফার্স্ট থিং হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স। টার্ম ইন্স্যুরেন্স কোনো স্পেসিফিক কোনো কোম্পানি আছে না, যে কোনো জায়গায়? দেখুন, কোম্পানি আজকে ভারতবর্ষে 33টার উপরে কোম্পানি আছে যারা ইন্স্যুরেন্স বিক্রি করে। এবার এখানে দেখুন, পায়োনিয়ার আছে লাইফ ইন্স্যুরেন্স, এছাড়াও আমাদের অনেক কোম্পানি আছে যারা বিক্রি করে। পার্টিকুলারলি প্রত্যেকে আলাদা এখন প্ল্যান বেরিয়েছে, অনেক ধরনের টার্ম ইন্স্যুরেন্সের এখন বেরিয়েছে। লিমিটেড পেমেন্ট, মানে ধরুন কেউ টার্ম চাইছে আমার 60 বছর 70 বছর কভারেজ লাগবে, কিন্তু আমি প্রিমিয়াম দেবো 5 বছর বা 10 বছর, তারপরে দেবো না, আমাকে শর্ট টার্মের দিন। অনেকে বলে লাইব্রেরি শর্ট টার্ম, কিন্তু আমার কভারেজটা যেন থাকে, যাতে আমার যাতে কিছু হলে আমার ফ্যামিলি যাতে 2 কোটি টাকা বা 1 কোটি টাকা পায় আমার 60 বছর 70 বছর বয়স করতে, কারণ এর পরবর্তীকালে আর কোনো রিটার্ন থাকে না হওয়ার পরে। তো সে দিল বা পুরোটা টার্মে সে টাকা দিতে পারে, বা সেরকম বলতে পারে যে ইনক্রিজিং টার্ম ইন্স্যুরেন্স, মানে হচ্ছে সে দিল প্রথম 10 বছরে তার থাকবে 1 কোটি, এরপর প্রত্যেক 10 বছর বাদে বাদে 10% করে বাড়তে থাকবে। মানে 10 থেকে 20 হয়ে গেল 1 কোটি 10 লাখ, এরকম বাড়তে থাকে, এরকম আছে। আবার কিছু আছে রিফান্ডেবল টার্ম ইন্স্যুরেন্স। রিফান্ডেবল টার্ম ইন্স্যুরেন্স মানে পুরো স্প্যানেতে সে টাকা দিল, তার কভারেজ থাকলো, এন্ড অফ দ্য টার্মে ওই 20 বা 30 বছর যে পুরো টাকাটা যেটা দিয়েছে, সেটা তার ওই টাকাটা সে তাকে ফেরত দিয়ে দেবে ওই এন্ড অফ দ্য টার্ম। তো এরকম বিভিন্ন টার্মের কনসেপ্ট আছে। অনেক কোম্পানি ভারতবর্ষে যারা এই টার্ম ইন্স্যুরেন্স বিক্রি করে আজকে, আমরা তো বুঝবো না, বুঝবো না। আমি বলছি আপনাকে, যেটা প্রথম কথা উচিত আমি সাজেস্ট করবো, সেটা হচ্ছে পিওর টার্ম নেওয়া উচিত। কোনো ভ্যানিলা অন্য সেভিংস বা রিটার্ন ওর মধ্যে মিশিয়ে নেওয়া উচিত না। পিওর টার্মের খরচা সবথেকে কম, সস্তা যেটা। আচ্ছা। আর এর মধ্যে দেখুন, আমরা প্রথমে দেখতে পারি রেটিং। আমরা কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানির আজকের ক্ষেত্রে ক্লেম সেটেলমেন্ট রেশিও বলে থাকে। আপনি যদি কোনো গুগল সার্চ করেন, দেখবেন তার লাইফ ইন্স্যুরেন্স বা যে কোনো কোম্পানির আপনি থাকেন, তার ক্লেম সেটেলমেন্ট রেশিও বলে একটাই, মানে তার 100টা ক্লেমের মধ্যে সে কটা ক্লেম সেটেল করেছে। তো মোটামুটি টপ রেটেড 2, 3, 4টে কোম্পানি প্রত্যেকেই এখন, আর প্রত্যেকেই IRDA লিস্টিংয়ের মধ্যে পড়ে। আজকে পায়োনিয়ার, LIC, এছাড়াও আজকে ধরুন ICICI আছে, প্রুডেন্সিয়াল আছে, HDFC লাইফ আছে, টাটা EI আছে, বাজাজ আছে, এরা প্রত্যেকেই ভালো। মানে এখানে আজকের দিনে দাঁড়িয়ে যারা আসছে, প্রত্যেকে 200 কোটি থেকে 300 কোটি একটা টাকা জমা দিয়ে তারা লাইসেন্সিং পাচ্ছে এখানে করতে, এবং ওদেরকে রেটিং হয়, রিভিউ হয়, IRDA খুব স্ট্রং। এবং আজকের দিনে দাঁড়িয়ে মানে ইন্স্যুরেন্সের ক্লেমসের ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিশাল ইনিশিয়েটিভ নিচ্ছে, যাতে কোনো ক্লেম না পায়। তবে একটা জিনিস আমি মেসেজ বলবো, মানে আপনারা যারা টার্ম ইন্স্যুরেন্স, আমরা প্রচুর মার্কেটে যেটা সবথেকে বড় সমস্যা, সেটা হচ্ছে যে আমরা প্রচুর অ্যাড দেখি, অনলাইনে মার্কেটিং, কিন্তু সমস্যা যেটা হয় কি বলুন তো, আমরা সবসময় ছুটি সস্তার দিকে। সস্তা মানে কোনটা সস্তা হবে, কম প্রিমিয়ামে পড়বে। 1 কোটি টাকার পলিসিতে ধরুন, সাপোজ আমি নাম নিয়ে বলছি না, এক্স কোম্পানির প্রিমিয়াম হয়তো 5,000 টাকা, ওয়াই কোম্পানির প্রিমিয়াম হয়তো 4,000 টাকা। অনেকেই হয়তো 4,000 টাকায় নেবে, কারণ আমার সস্তা, কিন্তু ওর মধ্যে হিডেন ক্লজ আছে। ওখানে দেখা যাবে অনেক কিছু, যেমন কিছু, ওইটাই তো জানতে চাই আমরা। হিডেন ক্লজ মানে আপনাকে জাস্ট এক্সাম্পল দিয়ে বলছি, যেমন কিছু টার্ম পলিসি যেগুলোর ক্ষেত্রে স্নেক বাইট কভার করে না। এবার গ্রামের দিকের লোকেরা অনেকেই সাপে কেটে মারা যায় আছে, তারপর ন্যাচারাল ক্যালামিটি, ওয়ার বা কোনো যুদ্ধকালীন পরিস্থিতি, বা এই ধরুন কোভিড বা এই ধরনের কোনো এরকম ধরনের পরিস্থিতি, এরকম অনেক কিছু পলিসি আছে যেগুলো কভার করে না। তো আমি একটাই কথা বলবো, যখনই কোনো টার্ম প্ল্যান আপনারা নেন অনলাইনেতে, এই জন্য অ্যাডভাইজারের রোল দরকার। মানে আমাদের মধ্যে একটা, কেন কি, যে অ্যাডভাইজার যে এই পড়াশোনা করে আপনাকে ডিটেলসটা বলবে কী পাবেন কী পাবেন না। কারণ কি, আমরা পলিসিতে অত একটা 14-18 পাতার একটা বড় একটা অ্যানেক্সার থাকে, ওই অ্যানেক্সারটা পড়ে তার মধ্যে ছোটো ছোটো ওয়ার্ডে গুটি
ছোটাছুটি করে লেখা থাকে যে এইগুলো পাবে না। ক্লেমের সময় তার বাড়ির লোক গিয়ে পড়ে বলে যে না আপনার তো এটা ছিল না, আপনি তো এটা করেননি, আপনাকে ক্লেম দেওয়া হবে না। এরকম প্রচুর কেসেস। আমাদের একটা ফোরাম আছে ক্লেম সাথী বলে, আমরা ড্রিম লাইফ অ্যাডভাইজারি লঞ্চ করেছি লাস্ট 2 বছর। আমরা যে কোনো লোকের ক্লেম না হওয়া ক্লেমগুলোকে নিয়ে আমরা IRD এর সাথে তাদের ওম্বারসমেন্টের সাথে আমরা করি। এটা লিগাল টিম, এটা ফিস বেস প্ল্যাটফর্ম। কিন্তু এটা করতে গিয়ে আমরা দেখেছি যে একটা বড় হিউজ গ্যাপ আছে ইনফরমেশনে। কাস্টমার যখন পলিসি নেয় বা যখন করে, তখন করতে গিয়ে সে যেগুলো ইনফরমেশন নিয়ে করে, যখন করার পরে যখন তার কাছে ক্লেমসটা আসে তখন ওপেন আউট হয়ে যায় যে এই জিনিসগুলো আমাকে বলেইনি। আমি একটা খুব সিম্পল এক্সাম্পল বলছি। আমরা লাইফস্টাইলের জন্য অনেকে সিগারেট খাই, ড্রিঙ্কস করি, এটা খুব নর্মাল ইয়ে। এই পলিসিতে এটা মেনশন করার জন্য যে ক্লজ আছে, ঠিক আছে, এটা অনেকে করেই না। ওইখানেতে ফর্মে ফিল আপ করে দিল নো করে, আমি কোনো সিগারেট খাই না, কোনো করি না। এবার হয়তো যে লোকটা পলিসি নিচে টার্ম প্ল্যান, সে সিগারেটে খেয়ে মারা গেল, ক্যান্সার হলো। সিগারেট খায় না, সিগারেট খায়, তার লাইফস্টাইল লিখে সিগারেট। দেখুন, যে সিগারেট খায় তার ব্লাডের যে টেস্টেতে আসে, তো আমি তাকে নো লিখেছি। এবার সে ভর্তি হয়েছে, মারা গেছে অ্যাক্সিডেন্টে, মানে তাদের সিগারেট খাওয়ার জন্যই মারা যায়নি, অন্য কোনো রোগে মারা গেছে। কিন্তু তার অ্যালকোহল হয়তো নিত, অকেশনালি সিগারেট সে খেত, কিন্তু তার প্রপোজাল ফর্মে দেখা আছে নো লিখেছি, আমি সিগারেট খাই না, অ্যালকোহল নো। এবার তার যখন টার্ম প্ল্যানের বা কোনো ইন্স্যুরেন্স প্ল্যানের যখন ক্লেম আসছে, এই ক্লেমসের মধ্যে দুটো পার্ট আছে, একটা আর্লি ক্লেম, একটা নন আর্লি ক্লেম। আর্লি ক্লেম হচ্ছে যেটা হচ্ছে প্রথম 5 বছরের মধ্যে যদি কোনো ক্লেম থাকে তাকে বলে আর্লি ক্লেম। এর মধ্যে আরও আর্লিস্ট হচ্ছে 3 বছর। যদি কোনো ক্লেম আপনার আজকে নেওয়ার পর 3 বছরের মধ্যে আসে, এই পুরো লং ভেরিফিকেশন হয়, আপনার পুরো লাইফস্টাইল, আপনি ফর্মেতে কী কী ফিল আপ করেছেন, এই ডিক্লারেশনে কোথাও যদি ভুল থাকে, ইন্স্যুরেন্স কোম্পানির লাইট আছে আপনাকে ক্লেম না দেওয়া। তো এটার জন্য পার্টিকুলারলি ইনফরমেশন দরকার। মানে কাস্টমারের ক্ষেত্রে অনেক সময় কি এমন তো ইনফরমেশন থাকে না, কী করে বন্ধু, আপনার কাছে আমি পলিসি করতে এসেছি, কী করি, এই যে ফর্মটা দিলাম, আপনি স্যার এখানে সই করে দিন, আপনার ডকুমেন্টসগুলো দিন, আপনি আপনার প্যান আধার দিলেন, এবার বাকি ফর্ম আমি ফিল আপ করলাম, আপনি কিচ্ছু জানেন না ওখানে আমি কী লিখেছি, আপনার আমি আপনার কী কী লাইফস্টাইল দিয়েছি, আপনি হয়তো ভর্তি হয়েছিলেন হসপিটাল, আপনাকে আপনার কোনো কোভিডেতে ভর্তি হয়েছিলেন, বা আপনাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, বা এরকম অনেক কিছু জিনিস আপনার লাইফের মধ্যে এসছে, বা আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনাকে তার জন্য 5 দিন ভর্তি থাকতে হয়েছিল। এই জিনিস বা এই ইনফরমেশনগুলো যদি আমি না নিয়ে যদি আমি করি পলিসি, তাহলে কিন্তু ফিউচারেতে আমার এটা তো এই অ্যাওয়ারনেসটা কিন্তু খুব দরকার, যেটা অনেকেই জানে না এবং এইটার জন্য পরবর্তীকালে ফেস করে। নেক্সট টাইমে তাহলে ধরুন আমি কেউ জানি না, আমাকে বাড়ির পাশে একজন এসছে, তখন পশ্চিম বাড়ি আসে, তাকে আমি কি কেমন প্রশ্ন করতে পারি যাতে আমি বুঝতে পারি যে না এটা নেবো না। একদম, আপনি যে প্রথম প্রশ্ন যেটা করবেন, যে প্রথম যে ধরুন সে আপনাকে বলছে আপনি একটা স্যার একটা টার্ম প্ল্যান নিন বা কোনো একটা নিন, প্রথম কথা আপনি জিজ্ঞেস করবেন যে আপনি বলুন সাজেস্ট করুন কোন প্ল্যান নেবো। এবার সে আপনাকে সাজেস্ট করবে। এবার আপনি বলুন যে এই প্ল্যানটা আপনি আমাকে সাজেস্ট করলেন কেন, তার পেছনে আমাকে কারণটা বলুন, মানে কেন রিজন আমাকে বললো। এরপরে সব তো আমি বুঝবো না, আমি জানি না। এরপর আপনি বলেন যে এখানে আমি কি কি পাবো না, আমার কি কি এই জিনিসটা সব কি পাবো তো জানবোই, তার জন্যই আমি তার সাথে কথা বলছি। কি কি পাবো না, কোন কোন কন্ডিশনে আমাকে দেবে না, কি কন্ডিশনে আমি টার্ম ইন্স্যুরেন্স পাবো না, আমি আসলে টাকা পাবো না। আজকে আপনাকে খুব একটা সিম্পল এক্সাম্পল বলি, যেমন ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, এই ক্ল্যারিটিটা সবার নেই। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ মানে হচ্ছে ধরুন আমি কি বলে ড্রিঙ্ক করে ড্রাইভ করছি, করার পর আমার রাস্তায় একটা গাড়ি ঠুকে দিল, মরে গেলাম, ঠিক আছে, সেক্ষেত্রে আমি পাবো না টাকা, ঠিক আছে। কিন্তু এরকমই যদি কেস হয়, আমি ড্রিঙ্ক করেছি, আমার সামনে একজন বসে আছে, আমি পেছনে বসে আছি, যাচ্ছি, আমাকে গাড়ি ঠুকে দিল, আমি মরে গেলাম, তাহলে কিন্তু আমি পুরো টাকা পাবো। কিন্তু সেটা তো জানতে হবে তো, মানে আমি ড্রিঙ্ক করে ড্রাইভ, তার মধ্যে ড্রিঙ্কেরও পার্ট আছে। ড্রিঙ্কের ক্ষেত্রে আপনি দেখবেন যদি রাস্তায়, আমি যাই না কলকাতাতে, আমাদের কিন্তু পুলিশ ধরে মাঝে মাঝে করে আপনাকে মুখে ফু দেয়, এখানে করে কিনা জানি না, সব জায়গায় করে তো ওখানে ক্ষেত্রে একটা পারমিসেবল লিমিট আছে, সেটা অত ml বেশি হলে আপনি ফু দিলেও ওইটা আসবে না। মানে আপনি যদি ওইটুকুনি করে থাকেন, আপনার ওটা ওদের পোস্টমর্টমে আসে, সেখানে ক্ষেত্রে দ্যাট ইজ পারমিসেবল, তাহলে ক্লেম পাবেন। যদি না পান তাহলে সেখানে ক্ষেত্রে বেটার আমরা সাজেস্ট করে দেখুন, যদি ড্রিঙ্ক করে থাকেন কোনো অসুবিধা নেই, সেটা ডিক্লেয়ার করে পলিসি করা যায়, পলিসি পাস হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আপনি যে ধরুন অকেশনাল ড্রিঙ্কস করেন, রেগুলার ড্রিঙ্কস করলে পলিসি নাও পেতে পারেন, কিন্তু যদি অকেশনাল ধরুন কোনো বন্ধু বান্ধবের বাড়িতে বা কোনো জায়গায়, বা স্মোকও যদি করেন, সপ্তাহে 2-3টে বা আপনার 4-5টা সিগারেট খান, সেটাও অ্যালাউয়েবল। কিন্তু এটা যখনই করেন পলিসিতে মেনশন করে দিন যে আমি এটা করি, তাহলে পরবর্তীকালে ইন্স্যুরেন্স কোম্পানি আপনার কোনো ক্লেম নিয়ে আটকাতে হবে না। যদি ড্রিঙ্ক করেন, আপনি ড্রাইভার সিটে থাকবেন না, আপনি ড্রাইভারের পাশে বসে যান, যেখানে খুশি যান, কোনো গাড়ি ঠুকে যা হোক, আপনার ক্লেম নিয়ে কোনো অসুবিধা, কিন্তু ড্রিঙ্ক করা অবস্থায় গাড়ি চালাবেন না, এটা একদম স্ট্রিক্ট। যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে কিন্তু কোনো ইন্স্যুরেন্স কোম্পানি, হেলথ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, কোনো কিছু ক্লেম কিন্তু পাবেন না, ঠিক আছে। এটাকে সেলফ ইনজুরি বলে। সুইসাইড ইজ এ ক্লজ। আপনি একটা পলিসি নিয়ে, হতেই পারে একটা 1 কোটি টাকা পলিসি নিয়ে পরের দিন ছাদ থেকে ঝাঁপ মারলেন, ইন্স্যুরেন্স কোম্পানি দেখা দেবে না, তার জন্য ইজ এ 1 year ওয়েটিং ক্লজ আছে। 1 বছর, তার কারণ হচ্ছে কি 1 বছর কেন দিয়েছে, 1 বছরের মধ্যে মানুষের ডিসিশন চেঞ্জ হয়। আজকে আমি সুইসাইড করার ডিসিশন নিয়ে কিন্তু আমি এক্ষুনি ঝাঁপ দিতে চাইবো, কিন্তু 1 বছরের মধ্যে আমার ডিসিশন মে চেঞ্জ।
তো সুইসাইড ক্লজের ক্ষেত্রে কিন্তু 1 year ওয়েটিং থাকে, 1 বছর পর থেকে আমি এটা পেতে পারি। 1 বছর কিন্তু আমি পাবো না সুইসাইড যদি করি একটা ইন্স্যুরেন্স নিয়ে, পাবো না। তো এরকম অনেক কিছু ছোটো ছোটো জিনিস আছে যেটা এইটার জন্যই আজকের দিনে দাঁড়িয়ে আমরা অনলাইন প্ল্যাটফর্ম সব জায়গায় কিন্তু ইন্স্যুরেন্স কেনা যায়। টার্ম ইন্স্যুরেন্স আপনি যদি খোলেন পলিসি বাজার, ওখানে আপনি 30টা কোম্পানি দেখবেন তাদের প্রিমিয়াম টিএম দিয়ে সব দেওয়া আছে, কিন্তু একটা কাস্টমারের পক্ষে ওইভাবে বুঝে কোনটাতে কী আছে কোনটাতে কী নেই এটা বোঝা খুব একটা সম্ভব না। সেখানেই আমাদের রোল অ্যাজ এ অ্যাডভাইজার, যে আমি যখন আপনার কাছে যাচ্ছি আপনি এই প্রশ্নগুলো করবেন যে কেন এটা নেবো, তার প্রাইসিং কী হবে, আমি কী কী বেনিফিট পাবো, কী কী আমি পাবো না, এই পুরো জিনিসটা বুঝে তবেই আপনি এই প্ল্যানটা নেবেন, এটাই সব হওয়া উচিত। ওকে, তো আমি প্রথমে পেলাম যে 20 years old, যার 20 টাকা স্যালারি, তার প্রথম ইন্স্যুরেন্স হওয়া উচিত লাইফ ইন্স্যুরেন্স, তার সম্বন্ধে হওয়া টার্ম ইন্স্যুরেন্স। নেক্সট কার কি প্ল্যান করো? নেক্সট প্ল্যান উচিত হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। আচ্ছা, হেলথ ইন্স্যুরেন্স এটা কেমন? সেম ভাবে একই প্রশ্ন। হ্যাঁ, হেলথ এটা কেমন বলছি দেখুন, আমাদের হেলথ ইন্স্যুরেন্স ভারতবর্ষে আজকের দিনে দাঁড়িয়ে এটারও অ্যাওয়ারনেস খুব কম। আমরা যেমন দামের কথা বলছিলাম, আমরা ইন্স্যুরেন্স জানি, কিন্তু ইন্স্যুরেন্সের মধ্যে যে সেভিংস এলিমেন্টটা মিশিয়ে এটাকে কস্টলি করে দেওয়া হয়েছে, যেটা অ্যাকচুয়াল পারপাসে আমাদের কভারেজের জন্য দরকার, সেই পার্টটাকেই সেভাবে মার্কেটিং হয় না। তার কারণ এটার জন্য অনেক কিছু ব্যাপার আছে। হেলথ ইন্স্যুরেন্স হচ্ছে ধরুন আজকের দিনে ভারতবর্ষে দাঁড়িয়ে আমাদের যে ধরুন আজ ভারতবর্ষে প্রত্যেক বছরে প্রায় 2 কোটির ওপর লোক বিলো পভার্টি লেভেল চলে যায় হচ্ছে মেডিকেল কস্টের জন্য, ঘর বাড়ি সব বেচে দিয়ে তাকে ফ্যামিলি। আর আজকে ধরুন একটা কোনো কিছু ক্রিটিক্যাল ইলনেস, আপনি দেখবেন যতগুলো ইম্প্যাক্ট গুরু বা যতগুলো ক্রাউড ফান্ডিং চ্যানেলগুলো যাবেন, দেখবেন প্রচুর বাচ্চা এগুলো ক্যান্সার হয়েছে, বড় লোকের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাদের টাকা তোলার জন্য 20 লাখ 25 লাখ 30 লাখ ক্রাউড ফান্ডিং দিচ্ছে, টাকা দিন। এবং ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মগুলো, তো এইখানে ক্ষেত্রে কী হয়, এই লোকগুলো ধরুন আজকে সাপোজ হেলথ ইন্স্যুরেন্সের অ্যাওয়ারনেস খুব কম, যেটা হচ্ছে এখন অনেক বেড়েছে আফটার কোভিড। কারণ কোভিডের সময় প্রচুর লোককে ভর্তি করতে হতো, তখন নিয়ে গিয়ে ভর্তি করে 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা 15 লাখ টাকা ঘর বাড়ি বেচে দিয়েও তার করতে হচ্ছে। এখন মানুষ কিন্তু এগিয়ে এসে হেলথ ইন্স্যুরেন্স নেয়, মানে লোকে বলে। আমি প্রথম বললাম টার্ম ইন্স্যুরেন্স, তার প্রোটেকশন অফ ইনকাম, সেকেন্ড হচ্ছে প্রোটেকশন অফ ওয়েলথ, দ্যাট ইজ মেডিক্লেম। আচ্ছা, প্রোটেকশন অফ ওয়েলথ, তার কারণ কি, আপনি এই যে ধরুন আপনাকে বলছি আমি টাকা জমান, 20% 30% সেভ করুন, আপনি কেন করছেন? আপনার ফিউচারের একটা গোলগুলোকে করে এখন করার জন্য। আজকে কোনো একটা মেডিকেল ইমার্জেন্সি হলো আপনার ফ্যামিলিতে, সেখানে ভর্তি করতে হলো, ডাক্তার বলে এই সার্জারি করতে হবে, করতে হবে, 16 লাখ 20 লাখ টাকা একটা বিল হয়ে গেল। তাহলে কোথা থেকে পাবেন? প্রথম হচ্ছে আপনার যে অ্যাসেট আছে সেগুলোকে বিক্রি করতে হবে, আপনার ঘর বাড়ি বিক্রি করতে হবে, বন্ধু থেকে ধার করতে হবে। তো সেটাকে প্রোটেক্ট করে আপনাকে হেলথ ইন্স্যুরেন্স। আপনার যে হেলথ ইন্স্যুরেন্স যদি প্রপারলি থাকে, তাহলে আপনাকে ওই যে আপনার যে টাকাটা আপনার আপনার চিকিৎসার জন্য যেত, সেই টাকাটা আপনাকে এই হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইড করবে। খুব নমিনাল আজকের দিনের ইএমআইতেও পাওয়া যায়, ছোটো ছোটো করে টাকা দিয়ে আপনি আপনার ফ্যামিলির জন্য প্রোটেক্ট করতে হবে, যেটা ফিউচারে কোনো। দেখুন, একটা জিনিস আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স, আপনাকে জিজ্ঞেস করছি ইন্স্যুরেন্স কোনটার হওয়া উচিত, যেটা আমরা অ্যাফোর্ড করতে পারি না, যেটা পারি না। আমি নিজে অ্যাফোর্ড করতে পারবো। যেটা ইন্স্যুরেন্স কোন জিনিসের হওয়া উচিত, যেটা অ্যাফোর্ড করতে পারি না, যেটা পারি না, পারি না। তার মানে ধরুন আজকে সাপোজ যেটা পারি না অ্যাফোর্ড করতে, আজকে ধরুন আমরা সাপোজ আপনাকে এক্সাম্পল দেবো, ধরুন আজকে সাপোজ যদি আমার 1 লাখ টাকা খরচা হয়, কোনোভাবে ম্যানেজ করে বন্ধুবান্ধব থেকে নিয়ে আমি করে দিতে পারবো, কিন্তু যদি সেটা যদি 25 লাখ বা 30 লাখ হয়, সেটা সবসময় সম্ভব হবে না, পসিবল না। আর হঠাৎ করে লাগলে তো পসিবলই না, সেইভাবে আমাদের নেই। আর বিশেষ করে লোয়ার মিডিল ক্লাসে তো সেই সময় পাওয়া মুশকিল। তো সেখানে ক্ষেত্রে আমি যদি ওইটাই যদি আজকে থেকে তাই প্ল্যান করতে পারি যে আমার যদি কিছু হয় ফ্যামিলি, আমার 1 কোটি টাকার যে কোনো মেডিক্লেম আমার টাকাটা আমার পেয়ে যাবো, তাহলে কি হবে, আমি মেন্টাল পিস, এটা বিশাল জিনিস। আজকে স্ট্রেস যদি আপনার না থাকে, আপনি সুস্থ জীবন। আর আমাদের একটা ট্যাগলাইন আছে ড্রিম লাইফ অ্যাডভাইজারি, হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। দেখুন, আমি যে কথা বলছি আপনার সাথে ওয়েলথ নিয়ে, ওয়েলথের সাথে দুটো পার্ট খুব রিলেটেড, ঠিক আছে? হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। তার মানে হেলথ, স্বাস্থ্য, যেটা নিয়েও আমরা খুব ভালো ইনিশিয়েটিভ আমরা কাজ করি। আপনি সুস্থ থাকলে, আপনি তার সাথে যদি আপনার সম্পদ ঠিকভাবে করতে পারেন, তাহলে কিন্তু ফিউচারে আপনি হ্যাপি লাইফ লিড করতে পারবেন। দিস ইজ আওয়ার ট্যাগলাইন, দিস ইজ আওয়ার মেসেজ, হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। এবং তিনটেই যখন আপনার একসাথে একটা ফ্লোতে থাকবে, তখন দেখবেন আপনি লাইফটাকে রিয়েলি এনজয় করতে পারবেন। তো সেটাই আপনার কাছে আমার মেসেজ। ওকে, সেকেন্ড, তাহলে ফার্স্ট থিং হলো লাইফ ইন্স্যুরেন্স, সেকেন্ড থিং হলো হেলথ ইন্স্যুরেন্স, থার্ড থিং হলো যেটা এরপরে হচ্ছে মিউচুয়াল ফান্ড, যেটা এরপরে আসবে। আচ্ছা, এরপরে আসছে মিউচুয়াল ফান্ড, তো অলরেডি আগে দেখেছি। এবার আমি আপনাকে বলি, এবার এখানে ক্ষেত্রে দেখুন, আমরা বিভিন্ন মানুষের সাথে মিট করি, তার মধ্যে বিভিন্ন রিস্ক ক্যাটাগরি আছে, প্রোফাইলিং আছে। ক্যাটাগরি মানে ধরুন চয়েসেস অফ ইনভেস্টমেন্ট। যেমন ধরুন আমি আপনাকে জিজ্ঞেস করছি, আমরা তার জন্য একটা রিস্ক প্রোফাইলিং শিট দিই, আপনার কি চয়েস? অনেকে আছে যে আমি রিস্ক পছন্দই করি না, ভাই আমি কোনো রিস্ক নিতে চাই না, আমি একদম সেফ, আমার রিটার্ন 2% কম হোক টাকা, আমি যার টাকা আমার আসে আমার 5-6% রিটার্নই ঠিক আছে, আমি কোনো রিস্ক নেবো না। কারণ আমাদের ভারতবর্ষে ইনভেস্টমেন্টের 43 থেকে 44% ব্যাংকে আমরা এটা সেভিংস অ্যাকাউন্টে পড়ে থাকে। তার কারণ হচ্ছে একটাই, রিস্ক নিতে মানুষের চয়েস থাকে। তো সেখানে ক্ষেত্রে তাদের জন্য যে ক্যাটাগরি আছে, তাদের জন্য ধরুন বেসিক্স লাইফ ইন্স্যুরেন্স, যেটাতে কোনো রিস্ক নেই, মানে এন্ডাওমেন্ট বা মানি ব্যাক টাইপের প্ল্যান, বা এফডি বা পোস্টাল ডিপোজিট, এগুলো হচ্ছে সব ওই ক্যাটাগরি, বা লিকুইড ফান্ড বা ডেট ফান্ড, ওগুলো হচ্ছে ওই ক্যাটাগরি। এবার সেকেন্ড ক্যাটাগরি যারা হচ্ছে বললো আমি একটুখানি রিস্ক নিতে চাই,
মানে যাতে আমার রিটার্নটা একটু ভালো হয়, কিন্তু আমার মোটামুটি 5-6% জায়গায় একটু 9 বা 10% আমি রিটার্ন চাই, কিন্তু আমাকে একটুখানি এমনভাবে ডিজাইন করে দিই যাতে রিটার্নটা নেবে, কিন্তু খুব বেশি রিস্ক আমি নেবো না। তো তাদের জন্য আমরা ওই ধরনের ব্যালেন্স ক্যাটাগরি ব্যালেন্স ক্যাটাগরির দিই। আর যারা বলে না আমি লং টার্ম ইয়াং বয়স, আপনি যেমন বললেন 20 বছর বা 25 বছর, তার কাছে 25, 30 বা 40 বছর সময় রয়েছে, তাকে বলি লং টার্মের জন্য আপনি ইকুইটি ফান্ড বা রিস্ক নিন। এবার এই কম্বিনেশন অফ মিক্সটা হবে, তার সাথে পার্সোনাল আলোচনায় আপনার রিস্ক ক্যাটাগরি, আপনার রিস্ক প্রোফাইলিং কি হবে। এবার এটাও একটা অ্যাওয়ারনেস, মানে আজকে যখন আপনার সাথে কথা বলতে আসছি আপনি যেটা ভাবেন, এবার আপনি অন ইন্টারাকশন, অন কেস স্টাডি, আমাদের কাছে প্রচুর কেস স্টাডি আছে লাস্ট বিগত 20-25 বছরে যাদেরকে শুরু করেছিলাম, আজকের দিনে দাঁড়িয়ে তারা কোথায় কোথায় দাঁড়িয়ে আছে। তো এই অনেক কিছু দেখে মানুষ আমাদের সাথে যখন কোনো ওয়ার্কশপগুলোতে হয় তারা আসে, তারা একে অপরের সাথে ইন্টারাক্ট করে, একে মানুষের করে যে আমি এই শুরু করেছিলাম তখন আমার মাথায় কিছু ছিল, আমি বুঝতাম না, আমিও বুঝতাম না, আমি তো শিখে আস্তে আস্তে এই জায়গায় তো আজকে শিখছি, অন্যকেও শেখাচ্ছি, এই প্ল্যাটফর্ম থেকে আমরা সেটা চেষ্টা করছি যাতে মানুষ এই জায়গা থেকে ইন্সপায়ার হয়। করাটা খুব জরুরি। দেখুন আজকে কোন ফান্ডে করছি, লিকুইডে করছি কি ব্যালেন্সে করছি, ইকুইডে করছি, করাটা খুব ইম্পর্টেন্ট, শুরু করাটা খুব ইম্পর্টেন্ট। শুরুটাই সব থেকে চ্যালেঞ্জ। আমাদের ম্যাক্সিমাম লোক কি বলতো ভেবেই কাটিয়ে দেয়, এবং সব থেকে বড় সমস্যা কোথায় বলুন তো, প্রোক্রাস্টিনেশন সব থেকে বড় রোগ। কালকে করবো, সামনের মাস থেকে করবো, 2 মাস থেকে করবো, পুজোর পর থেকে করবো, সামনের বছর থেকে করবো, এই করতে করতে কিন্তু আলটিমেটলি করাই হয় না। এইখানেতে একটা অ্যাডভাইজারের বড় রোল থাকে। ওকে, তাহলে আপনি বললেন যে মিউচুয়াল ফান্ডে 3 রকম, যেটা বললাম, রিস্ক প্রোফাইল ক্রিয়েট করে, আইদার যদি রিস্ক না দিতে চায় তাকে এক রকমের ফান্ড, আর যদি সে একটু ব্যালেন্স চেয়ে যায়, একটু রিস্কও নেবো আবার বেশি রিস্কও নেবো না, তার জন্য ব্যালেন্স, আর যে একটুখানি রিস্ক যায় তাকে রিস্ক ফান্ড, রাইট? তো 3 রকম নাম দিয়েছিলেন আপনার। একটা হচ্ছে আমার লিকুইড ফান্ড, যেটা আপনার একদম ব্যালেন্সড, মানে ব্যালেন্স বলতে একদম রিস্ক ফ্রি ফান্ড একদম। আর ইকুইটি ফান্ড মানে একটু রিস্ক থেকে যায়, রিস্ক ফান্ড, আর ব্যালেন্সে যারা রিস্ক নেবো হালকা, আর একটা ব্যালেন্স ফান্ড থাকে। এছাড়া কিছু নিতে হবে। আর হেলথ, সে লাইফ ইন্স্যুরেন্স নিয়েছে, সে হেলথ ইন্স্যুরেন্স আর মেডিক্লেম নিয়েছে, এবার মিউচুয়াল ফান্ডে করে নিয়েছে। এবার এখানে ক্ষেত্রে আমি যেগুলো ক্যাটাগরি প্রথমে আপনাকে আলোচনা করেছিলাম, এইগুলো সবগুলো কিন্তু আপনার ওই মিউচুয়াল ফান্ডের সবকটা ক্যাটাগরির মধ্যে পড়ে। এবার কেউ আলাদা করে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ওগুলো নিতে পারে, আবার কেউ আলাদা করে নিতে পারে। কোনটা বেটার আমি আপনাকে বলছি, দেখুন সাপোজ আপনি রিয়েল এস্টেট, দেখুন রিয়েল এস্টেটে যেমন হচ্ছে আপনি একটা বাড়ি কিনতে পারেন, আপনাকে এক্সাম্পল বলছি, কিন্তু সেটা মিউচুয়াল ফান্ডের মধ্যে করা যায়, রিয়েল এস্টেট যে রিট ফান্ড বলে। এবার ঘটনা হচ্ছে, আপনাকে আমি প্রশ্ন করি, আপনি একটা বাড়ি কিনেছেন, আপনি কি শুধু বাথরুমটা বেচতে পারবেন? না, আপনাকে বেচতে গেলে পুরো বাড়ি বেচতে হবে। ইট ইজ এ লেন্দি প্রসেস, তার কাস্টমার জোগাড় করতে হবে, আপনার মার্কেট অ্যাপ্রিসিয়েশন অনুযায়ী আপনার এক্সপেকটেশন আছে এটা করতে। তো এটা একটা বিক্রিটা একটা খুব বড় সমস্যা, ঠিক আছে? মিউচুয়াল ফান্ডে কিন্তু একটা সুবিধা আছে, আপনি ধরুন আজকে সাপোজ একটা আপনি যে রিট ফান্ড বা যেটাতে আপনি আছেন, সেখানে আপনার তার ভ্যালুয়েশন হচ্ছে 10 লাখ টাকা, আপনি তার মধ্যে 1 লাখ টাকা বেচতে দিতেন, 1 লাখ টাকা বেচে, যেটা আমি বলতে বাথরুম বেচে বাঁচতে পারবেন না, আপনি যতটুকু দরকার ততটুকুই বেচবেন, বাকিটা আপনি রেখে দিলেন। আপনি গোল্ডের একটা হারটাকে তো আপনি একটা সাইড ছিঁড়ে করতে পারবেন, আপনাকে পুরোটাই বিক্রি করতে হবে, নাহলে পুরোটা রেখে দিতে হবে। কিন্তু এখানে ফান্ডের আপনি একটা পার্ট 5%, 10%, 2%, 1%, যতটুকু আপনার দরকার ততটুকু আপনি বেচে দিতে পারেন, বাকিটা রেখে দিতে পারেন। ইভেন এখন সবথেকে বড় মিউচুয়াল ফান্ডের সুবিধা হয়েছে, এটা আগে ছিল না, সেটা হচ্ছে যে কি বলে লোনস এগেইনস্ট সিকিউরিটি, এটাকে বলে ল্যাস বলে। ল্যাস হচ্ছে আপনার ধরুন আগে এগুলো পাওয়া যেত না, ল্যাস হচ্ছে একটা লোন সিস্টেম এসছে, মানে ধরুন আপনার একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট আছে, করছেন, আগে এফডি থেকে পাওয়া যেত, এফডি বা বাড়ির গ্যারান্টি দিয়ে আপনাকে গ্যারান্টি হয় না, আপনার একটা বিজনেসের জন্য লোনের দরকার, আপনার ব্যাংক আপনার বাড়ির কাগজ জমা দিয়ে আপনি সেখান থেকে ব্যাংক থেকে টাকা নিচ্ছেন, আপনার এফডি আছে, এফডি থেকে দিলেন, ব্যাংক বলো ঠিক আছে আপনার 80% আপনাকে আমি লোন দিয়ে দেবো। মিউচুয়াল ফান্ডের এগেন্সে লোন নেওয়া যায়, 50% লোন আপনি ইনস্ট্যান্ট 15 থেকে 20 মিনিটের মধ্যে কোথাও কোনো পেপার ওয়ার্ক ছাড়াই আপনি পেতে পারেন। এটাকে বলে ল্যাস, লোন এগেন্সট সিকিউরিটি। আপনি একটা মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও তৈরি করে নিয়েছেন, আপনার 10 লাখ টাকা ভ্যালু, আপনি এক্ষুনি বললেন আমার 5 লাখ টাকা লোন লাগবে, আপনাকে 15 থেকে 20 মিনিটের মধ্যে উইদাউট গোয়িং এনিহোয়ার আপনাকে আমি লোন আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবো। আচ্ছা, ইট ইজ পসিবল। বিরাট সুবিধা। হ্যাঁ, লোন এগেন্সট সিকিউরিটি, দেখুন লোন এগেন্সট সিকিউরিটিতে আমার আগে যেহেতু এটা মার্কেটে ওঠানামা আছে, তার জন্য কি আগে এটা কোনো কোলাটারাল হিসেবে নেওয়া হতো না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এটা কোলাটারাল হয়ে গেছে, এটার এগেন্সে লোন নেওয়া যায় বা লোন পাওয়া যায়। এবং লোকে যখন আমাদের কোনো টাকার দরকার পড়ে কাস্টমারকে, আমরা তাকে বলি আপনি টাকাটাকে রিডিম না করে তুলে না নিন, কারণ মার্কেট যে রিটার্ন দিচ্ছে লস করবেন আপনি, তার থেকে আপনি এখান থেকে লোন নিয়ে আপনি যখন পারপাসটা সলভ হয়ে যায়, আপনি লোন আপনার ব্যবসা থেকে আসবে, আপনি দিয়ে দেবেন শোধ, ওখানে যেমন গ্রো করছে, আপনি আপনার ইনভেস্টমেন্ট প্রজেক্টটাকে করবেন না। এই হ্যান্ড হোল্ডিংটা, এটাই আমাদের কাজ। ওকে স্যার, তাহলে আমরা তখন জানতে পারলাম যে 20 বছর বয়স, আমাদের মতো এজের বয়স, তাদের কি করা উচিত। ওকে, এবার যদি কিছু লোক এমনও আছে, ধরুন তার বয়স 40, 35 এরকম, সে আগে এই ইন্স্যুরেন্সের সময় জানতোই না, কারণ আমরা এই সেক্টরটা ভয় পাই, কিন্তু সত্য কথা বলতে এখনকার যারা পুরনো লোক এখনও ভয় পায়। তো এবার ধরুন সে হঠাৎ করে জানতে পারলো যে ইন্স্যুরেন্সের ব্যাপার আমার নিলে ভালো হয়, ধরো তার বন্ধু বান্ধবকে দেখতে পাচ্ছে, তার কলিগকে দেখতে পাচ্ছে, নিচ্ছে, তখন তার কি করা উচিত, বা তার প্রথম স্টেপ কী হওয়া উচিত, তার সেকেন্ড স্টেপ কী হওয়া উচিত, একটু বলেন, এবং কোনটা তাকে নিলে ভালো হয়?
একদম। ধরুন আমি ধরলাম 35 to 40 ইয়ার্স ওল্ড, দেন 35 ইয়ার্স থেকে 40 ইয়ার্সে দেখুন আমাদের যে লাইফস্টাইল আপনার আগে কথা বলেছিলেন, এখানে এই এজেতে গিয়ে মোটামুটি কি আছে, তার একটা ফ্যামিলি হয়ে গেছে, ওয়াইফ, তার বাচ্চা, তার সাথে তার বাবা মা একটু এজেড হয়ে গেছে। তো সেখানে ক্ষেত্রে যদি সে শুরু করে প্রথম, সেখানে ক্ষেত্রে যেটা আগে বলেছিলাম টার্ম ইন্স্যুরেন্স, এখানে ক্ষেত্রেও আপনার যেটা আমরা আগে ডিসকাস করেছি, এখানেও আপনার ওই টপিক্সে চলে আসবে। এবং সেখানে ক্ষেত্রে আগে যেটা ছিল, যখন সে সিঙ্গেল ছিল 20-22 তখন সে একা ছিল, তখন যে কভারেজ রিকোয়ারমেন্ট ছিল এখন তার থেকে অনেকটা বেশি, তার এখন লায়াবিলিটি অনেক বেড়ে গেছে। যদি ডিপেন্ডেন্ট পেরেন্টস হয় আরও বেশি, যদি তার ওয়াইফ যদি ওয়ার্কিং হয় কিছুটা কম, যদি ওয়ার্কিং না হয় হাউস ওয়াইফ হয়, তাহলে তার নিজের বাচ্চাদের পড়াশোনা অনেকটা বড় লাইবিলিটি। তো সেখানে ক্ষেত্রে টার্ম ইন্স্যুরেন্সটা একটা বড় পরিমাণে নেওয়া উচিত, যেটা আগের থেকে অনেক বেশি হওয়া উচিত। এটা ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। সেই সময় যেটা ছিল হয়তো ওই 20 বছরের একটা ছেলের হয়তো বা ছেলে বা মেয়ের, তার বাবা মা হয়তো ওয়ার্কিং তখন, তার মা কভার হয়েছে, কিন্তু এই সময় গিয়ে ম্যাক্সিমাম তার বাবা মা রিটায়ার হয়ে গেছে। 40 বছরের লোকের তার বাবা মা 60 হয়ে গেছে, সেখানে বাবা মার যদি কভারেজ না থাকে, তাদের জন্য একটা হেলথ ইন্স্যুরেন্স দরকার। এবার শুধু নিজের জন্য নয়, বাবা মার জন্য, নিজের ফ্যামিলির জন্য প্লাস বাবা মায়ের জন্য দরকার। আচ্ছা, মাদার অ্যান্ড ফাদারের জন্য, ফাদারের জন্য। আর পেরেন্টস অ্যান্ড পেরেন্টস ইন ল, অনেক সময় পেরেন্টস ইন লও এখন জুড়ে গেছে, বিদত্ত ফ্যামিলির মধ্যে চলে আসে। ওকে, হ্যাঁ, একদম একদম। এবং এখানে ক্ষেত্রে কম্প্রিহেনসিভ যেটা মানে আগে ছিল, ওটাই একটা বড় মাপারে টার্মের ক্ষেত্রে, তাই হেলথ ইন্স্যুরেন্স একটা বড় পরিমাণ দরকার, যেটাতে পুরো ফ্যামিলি কভার করতে পারে, যাতে বাচ্চা বা ওয়াইফ বা বাবা মা তো বয়স্ক লোক, তাদের ক্ষেত্রে চান্সেস অনেক বেশি। তো সেখানে ক্ষেত্রে অনেকে বলেন কি কর্পোরেট ইন্স্যুরেন্স অফিস থেকে আমরা পাই। এবার এইখানে ক্ষেত্রে আপনাকে বলবো, কর্পোরেট ইন্স্যুরেন্সের যেটা ব্যাপার থাকে, কর্পোরেট কোনো কোম্পানিতে কাজ করছি, সেখানে যতদিন আমি চাকরি করবো ততদিন আমার ইন্স্যুরেন্সটা থাকবে, তারপরে আর থাকবে না। যেদিন ছেড়ে দেবো বা আমি নিজে ভাবছি আমি একটা ব্যবসা করবো, সেদিন থেকে কিন্তু আর কোনো কভারেজ থাকবে না। তো সেখানে ক্ষেত্রে একটা ইন্ডিভিজুয়াল রিটেল হেলথ ইন্স্যুরেন্স নিজের বা পেরেন্টসে আলাদা করে থাকা উচিত, যাতে কর্পোরেট ইন্স্যুরেন্স কোনোদিন ভবিষ্যতে নাও কভার করে। এটা থেকে কারণ সব মেডিক্লেমে কিন্তু একটা ওয়েটিং পিরিয়ড থাকে। আমি আজকেই পলিসি নিচ্ছি বলে কালকে থেকেই আমাকে সব কিছু কভার করছে সেটা নয়। তার জন্য একটা 30 দিনের, 2 বছর, 3 বছর এরকম ভাগ করে কিছু ওয়েটিং থাকে কিছু রোগের বেসিসে। এইগুলো জেনে নেওয়া উচিত, তার তথ্যগুলো। এবং এইগুলো কিন্তু নিজের লাইফ টাইম, ইভেন এরকমও যারা আছে যাদের ধরুন এই বয়সেতে যার অলরেডি কর্পোরেট একটা ইন্স্যুরেন্স আছে, সেখানে ক্ষেত্রে আমরা অনেককে সাজেস্ট করি টপ আপ ইন্স্যুরেন্স, মানে তার হয়তো 5 লাখ টাকা কভারেজ করছে অফিস থেকে, আমরা তাকে বলি তার উপরেই আপনি একটা খুব কম প্রিমিয়ামে আপনি 50 লাখ টাকার কভারেজ নিয়ে নিন। তাহলে যদি আপনার প্রথম 5 লাখের কভারেজ আপনি অফিস থেকে পেয়ে যাবেন, তার উপরে যদি আরও 10 লাখ, 20 লাখ বা 30 লাখ খরচ হয়, আপনি টপ আপ থেকে আপনি তার ওইটা মেক আপ করতে পারবেন। তো এইটা একটা জায়গা তার খুবই জরুরি। আর থার্ড হচ্ছে যেটা ইনভেস্টমেন্টের পার্টটাতে, সেখানে ক্ষেত্রে ধরুন আজকে তার ফ্যামিলিতে বাচ্চা আছে, বাচ্চাদের এডুকেশন বা ম্যারেজ বা ফিউচার যে প্ল্যানিং বা নিজেরও কোনো ড্রিম আছে, ধরুন একটা বাড়ি করব বা ফিউচারে কোথাও ঘুরতে যাব, এর জন্য ধীরে আস্তে আস্তে করে তারও কিছু সেভিংস প্ল্যান অ্যাকর্ডিংলি করা উচিত। গোল বেসড মিউচুয়াল ফান্ডের কথা বলছি, মিউচুয়াল ফান্ড বা আদার্স যে সমস্ত টুলগুলো আছে, এখানে সমস্ত কিছুতেই যা আপনি যেখানে যা ইনভেস্ট করছেন, গোল বেসড প্ল্যানিংটা সেই সময় খুব জরুরি। কারণ তো সেই সময় গোল আমাদের স্পেসিফিক হয়ে যায় ওই বয়সে 35-40। কারণ আমার জানি আমার একটা ছেলে আছে তার 3 বছর বয়স, একটা মেয়ে আছে তার 5 বছর, তাহলে তার কখন এডুকেশনে কত টাকা লাগবে, সেই অনুযায়ী আমি যাতে, এবং সেটা ইনফ্লেশন বিটেড, মানে আমি যাতে যে টাকাটা পাবো সেই সময় যাতে সেই সময়ের জন্য যতটা টাকা সাফিসিয়েন্ট হয়, এইভাবে এখন থেকে যদি প্ল্যান করি, সেই অনুযায়ী টাকা যদি এখন থেকে জমাতে শুরু করি ছোট করে, তাহলে কিন্তু আমরা সেই সময় গিয়ে গোলগুলোকে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন মাথায় আসলো, আপনি আগে গেছে হেলথ ইন্স্যুরেন্সের রোগের কথা বললেন, কোনো কি স্পেসিফিক রোগ আছে কি যার জন্য ইন্স্যুরেন্স পাওয়া যায় না? খুব ভালো প্রশ্ন করেছেন। অ্যাকচুয়ালি কী হয় আমাদের এই মেডিক্লেমেতে, রিটেলে বলছি, আমাদের যেমন কর্পোরেটের ক্ষেত্রে কিছু ডিফারেন্স আছে। কর্পোরেটের ক্ষেত্রে কী হয়, ওদের সব এরকম রোগ যাদের অলরেডি আছে, ধরুন তার পেরেন্টসকে বা তাই কভার করছে, অলরেডি সেই রোগগুলো নিয়েই তার কভারেজ হয়, এটা কর্পোরেটের পলিসি। কিন্তু রিটেলের ক্ষেত্রে অনেক রোগ আছে যেগুলোর ক্ষেত্রে পলিসি নেওয়া যায় না বা করা যায় না, এরকম বেশ কিছু রোগ আছে। আবার এরকম রোগ আছে যেটা নেওয়া যায়, তার একটা ওয়েটিং থাকে। যেমন আপনাকে এক্সাম্পল দিচ্ছি, আমাদের লাইফস্টাইল ডিজিজ যেমন হচ্ছে ধরুন ডায়াবেটিক, হাইপার টেনশন, কোলেস্টেরল, থাইরয়েড, ব্লাড প্রেশার, এগুলো যে রোগগুলো থাকে, এরকম ধরনের যদি কোনো রোগ থাকে, সেখানে ক্ষেত্রে হেলথ ইন্স্যুরেন্স নেওয়া যায়। এবং সেখানে ক্ষেত্রে একটা টাইম স্পেসিফিক ওয়েটিং থাকে, যে 3 বছর পর থেকে এই রিলেটেড রোগে কভার পাবে। এখন অনেক প্ল্যানও এরকম এসে গেছে যে আপনি একটা এক্সট্রা প্রিমিয়াম দেন রাইডার দিয়ে, সেখানে ক্ষেত্রে ওই ওয়েটিং পিরিয়ডটাকেও করা যায়, কমিয়ে দেওয়া যায় বা ডিলিট করে দেওয়া যায়। 30 দিন পর থেকে আপনি কভার পাবেন, ওর জন্য একটা এক্সট্রা প্রিমিয়াম দিলেন, তাহলে আর ওয়েটিং থাকবে না। কিছু রোগ আছে যেমন সেখানে ক্ষেত্রে, যেমন আমি বলি টার্মিনাল ডিজিজ, যেমন হচ্ছে টার্মিনাল ডিজিজের মধ্যে এক্সাম্পল বলছি, যেমন ধরুন কারো রেনাল ফেলিওর হচ্ছে, কিডনি ফেল হয়ে গেছে, বা কারণ ধরুন এরকম হচ্ছে ক্যান্সার হয়েছে, এই ধরনের যদি কোনো রোগ থাকে, তাহলে তাকে হেলথ ইন্স্যুরেন্স পলিসি দেওয়া যাবে না। মানে এগুলো স্পেসিফাইড কিছু টার্মিনাল ডিজিজ, মানে যেগুলো দেখুন একটা ইন্স্যুরেন্স কোম্পানির পার্সপেক্টিভ থেকে যদি আপনি ভাবেন,
সে তো নিচ্ছে তাকে এটা ফিউচার ক্লেমসাই করার জন্য। আজকের দিনে দাঁড়িয়ে সে সুস্থ কিনা এটা খুব ইম্পর্টেন্ট। এবার সে যদি সুস্থ থাকে, তার এই লাইফস্টাইল ডিজিজ থাকতেই পারে, আজকে একটা 30-35 বছরের ছেলেরও সুগার প্রেশার থাকতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো টার্মিনাল ডিজিজ যদি থাকে তাহলে সেখানে ক্ষেত্রে সে পলিসি নাও পেতে পারে। তো এটা আমাকে দেখে নিতে হতো। তার জন্যই আমরা বলি যে এটা যে কোনো আপনি এতে যে ফিলোসফিক্যালি এই লাইফ আর হেলথ আপনি সবসময় সুস্থ থাকা অবস্থায় নিতে পারবেন। বাকি সমস্ত ইনভেস্টমেন্ট, মিউচুয়াল ফান্ড বলুন, ইকুইটি বলুন, বন্ড বলুন, আপনি যে কোনো সময় পারচেস করতে পারবেন। তার জন্য কোনো হেলথের ইস্যু নেই। হেলথ যখন সুস্থ, আপনি যখন সুস্থ আছেন তখনই আপনি লাইফ ইন্স্যুরেন্সও পাবেন, হেলথ ইন্স্যুরেন্সও পাবেন। আর ওটা সুস্থ থাকাতেই আপনাকে আগে করে নিতে হবে। ওকে, তাহলে যে নেবে তাকে শুনে নেওয়া উচিত যে কোন রোগগুলো পাবো, কোন রোগ পাবো না। একদম একদম। ওকে, আপনার কথা আরেকটা টপিক এখানে রইলো ফান্ড। আপনি বললেন ফান্ড। ফান্ড কি জিনিস, মানে ফান্ড কত রকমের হয় ফান্ড? দেখুন, ফান্ড বলতে একটা তো ফান্ড হয় কন্টিনজেন্সি ফান্ড, যেটা ইমার্জেন্সি ফান্ড বলি আমরা। আচ্ছা, ইমার্জেন্সি ফান্ড। এটা আমাদের 6 মাসের খরচা ধরতে পারি। সেটা হচ্ছে প্রথম হচ্ছে যেটা আমাদের এটা কি করা উচিত একটা মানুষকে? সেটা প্রত্যেক মানুষ, এটা শুধু স্যালারিড বিজনেসম্যান নয়, প্রত্যেকের। আমার যদি আমার খরচা হয় 1 লাখ টাকা, তাহলে আমার 6 মাস মানে 6 লাখ টাকা আমার যে কোনো জায়গায় রাখতে হয় ইমার্জেন্সির জন্য। সাপোজ এক্সাম্পল দিয়ে বলছি আপনাকে, ধরুন সাপোজ কিছু একটা আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমি বাড়িতে বেড রিডেন, আমি আর কাজ করতে পারছি না, একটা রিকভারি একটা পিরিয়ড লাগে। তাহলে এই সময়টাতে আমার ফ্যামিলি কী করে চলবে, আমার যে রেগুলার এক্সপেন্সেসগুলো কী করে চলবে, আমার স্টাফের স্যালারি কোথা থেকে যাবে? তাহলে আমাকে তো এই 6 থেকে 8 মাসের ব্যাকআপ যেটাকে বলে, এটাকে এমার্জেন্সি বা কন্টিনজেন্সি ফান্ড বলে। বিজনেসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, আই থিঙ্ক সবার ক্ষেত্রে, বিজনেস স্যালারির প্রত্যেকের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আর তো স্যালারির ক্ষেত্রে আপনি বলবেন যে আপনি অসুস্থ থাকলে তো স্যালারি পাবেন, অনেক জায়গায় পাবে, অনেক জায়গায় তো 1-2 মাস পর থেকে পাবেন না, ডিপেন্ড সরকার থেকে দিতে পারবে। তো আমি ইন জেনারেল বলছি 6 মাস থেকে 9 মাসের ব্যাকআপ ফান্ড সবার জন্য জরুরি। তাহলে তবে পিস অফ মাইন্ড, এটা পিস অফ মাইন্ড থাকবে যে আমার যদি কিছু হয়, আমি ভাই 6 মাস যদি বিছানা পড়ে থাকি, আমার ডেইলি এক্সপেন্সটাকে উইল টেক কেয়ার দিস এমার্জেন্সি ফান্ড। এটা হচ্ছে ফার্স্ট ফান্ড। এরপরে হচ্ছে আমার এটা হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড বা ইমার্জেন্সি ফান্ড। ওকে, নেক্সট কি আছে ফান্ড? নেক্সট ফান্ড যেটা হচ্ছে আমার হাউস হোল্ডের যা যা এক্সপেন্স আছে তার জন্য যে ফান্ডটা, হাউস হোল্ড ফান্ড। হ্যাঁ, হাউস হোল্ড ফান্ড। এটা যেমন সমস্ত কিছু আমাদের, যেমন বাচ্চাদের পড়াশোনার খরচা বা আমার বাবা মার মেডিসিনের খরচা, ডেইলি খাওয়া দাওয়ার খরচা, রেশনের খরচা, আমাদের কি বলে রেন্টাল এক্স, আমার যা যা টোটাল এক্সপেন্স আছে, লাইফস্টাইল এক্সপেন্সেস, এই লাইফস্টাইল এক্সপেন্সের জন্য যে ফান্ডটা আছে, ঠিক আছে, এটা যেটা এবার ধরুন আমরা করি কি, আমরা ধরুন যাদের বিজনেস থেকে ইনকাম করি বা এর থেকে ইনকাম করি, সেখান থেকে আমরা ওইটাকে করি, সেটা আজকের দিনে দাঁড়িয়ে করছি। ফিউচারে যখন আমার ইনকাম ফ্লোটা থাকবে না, ততক্ষণও যাতে আমি লাইফস্টাইল তো থাকবেই, সেই সময় যাতে আমি এটাকে করতে পারি, তার আরও বাড়বে। তো সেটা তো যাতে আমি করতে পারি আমার সেই ফিউচার লাইফস্টাইলের জায়গাটা, তার জন্য সেই ফান্ডটাকে আমাকে ওখান থেকে ক্রিয়েট করতে হবে। আর কোনো ফান্ড আছে? ডেফিনেটলি ফান্ড আছে। এরপরে আমাদের গোলস, যেটা আমি বলছিলাম, আমাদের যা যা ফান্ড যেগুলো আছে। আচ্ছা, গোলস বলতে আমরা ধরুন আমরা যা যা যেগুলো শর্ট টার্ম, গোলসগুলোর মধ্যে ভাগ আছে শর্ট টার্ম, লং টার্ম। শর্ট টার্ম ধরুন আপনি বললেন একটা আমি বাইক কিনতে চাই, বা একটা স্কুটি কিনতে চাই, বা একটা 4 হুইলার কিনতে চাই, বা একটা বাড়ি করতে চাই, 5 বছর, একটা টাইম হরাইজন আপনি দিলেন 5 বছর 6 বছরের মধ্যে, বা আমি 2 বছরের মধ্যে একটা বাইক কিনতে চাই, ইএমআই ছাড়া, মানে আমি ইএমআই না নিয়ে করবো, ঠিক আছে। ইএমআই নিয়ে তো একটা করে নিতে পারি। তার জন্য আমি একটা আপনাকে বলছি, একটা 20 বছরের জন্য যদি একটা আমি হাউজিং লোন নিই, তাতে আমি একটা 1 কোটি টাকা যদি বাড়ি কিনি, আমাকে সেটাকে লোন রিপে করতে হবে প্রায় ডবল, 2 কোটি টাকার উপরে। কারণ তার যে ইএমআই কার ব্যাংকের ইন্টারেস্ট বাজেট আছে। রাদার যদি আমি প্ল্যান করি যে আমি ওই বাড়িতেই যদি ভাড়ায় থাকি, আমি জাস্ট আপনাকে এক্সাম্পল বলছি, রেন্টেড অনেক কেন কি, ধরুন সাপোজ তার মধ্যে ইএমআই পড়ছে, আমি যদি 1 লাখ টাকা মাসে ইএমআই দিই, আমি সেই টাকা যদি 20 থেকে 25 টাকার মধ্যে আমি রেন্টে পেয়ে যাবো, তাহলে ওই বাকি 75,000 টাকা যদি আমি সেভিংও করি, তাহলেও কিন্তু সেখান থেকে আমার যে কর্পাস তৈরি হবে, আমি 20 বছর বাদে ওই থেকে ভালো ভ্যালুর আমি একটা বাড়ি কিনবো। মানে আমার ক্ষেত্রে কি সেভিংসের পার্টটাকে আমি ওয়েস্ট না করে, থাকার জন্য একটা বাড়ি খুব দরকার, কিন্তু তারপরে ইনভেস্টমেন্টের জন্য আমি লোন নিয়ে যদি বাড়ি কিনি, সেটা ওয়েস্টেজ, সেটা আমি অ্যাডভাইস করবো না। তার থেকে বরং আপনি সেভিং করে 5 বছর বা 10 বছর বাদে কিনুন, যদি আপনার থাকার দরকার না পড়ে। কারণ আপনি ইএমআই দিয়ে একটা বাড়ি কিনলেন, রিয়েল এস্টেটের অ্যাকচুয়াল রিটার্ন হচ্ছে 7 to 8%, ঠিক আছে। আপনি ব্যাংকে যে দেন, আপনি ব্যাংক থেকে 6 থেকে 7% হাউজিং লোন দেখাচ্ছেন, কিন্তু অ্যাকুমুলেটেড ইন্টারেস্ট প্রায় 9 থেকে 10%-এর উপর পড়ে যায়। তো সেখানে ক্ষেত্রে আলটিমেটলি আপনি কিন্তু ওটাতে লস করছেন, কারণ আপনার একটা প্রপার্টির মেনটেন্যান্স আছে, তার খরচা আছে, প্রত্যেক মাসে 1.5 থেকে 2% করে মেনটেন্যান্স কস্ট লাগে। যদি কোনো প্রপার্টি আপনি কোনো একটা গেটেড সোসাইটি বা কোনো জায়গায় কেনেন, তার বিভিন্ন ধরনের চার্জেস আছে, প্লাস তার যে এই ভাঙছে, রং টং করা, এইসব কিছু খরচা রয়েছে, গভর্নমেন্টের ট্যাক্স আছে, এই সমস্ত বিষয়। তো এই ক্ষেত্রে যদি আমি সেটা করি, সেখানে ক্ষেত্রে এই প্ল্যানটা, এই যে হাউস হোল্ডের খরচা, এটা একটা ফান্ডের দরকার। এরপরে ধরুন আজকে সাপোজ আমাদের বাচ্চাদের এডুকেশন ফান্ড খুব ইম্পর্টেন্ট। আজকের দিনে দাঁড়িয়ে খাওয়া দাওয়ার পরেই
এডুকেশনে একটা, আজকে আমার বাচ্চাকে আমি ইঞ্জিনিয়ারিং পড়াবো কি ডক্টর পড়াবো বা যাই পড়াবো, 18-20 বছর বয়সে ফান্ড দরকার। এবার আজকের দিনে দাঁড়িয়ে আমি যে ফান্ডটা ভাবি, তার খরচা যদি 20 লাখ টাকা হয়, আসতে 20 বছর বাদে তার ভ্যালু কত হবে, তার কি বলে ইনফ্লেটেড ভ্যালু, যেটা ইনফ্লেশন ফ্রি, সেটা হয়তো 50 লাখ টাকা বা 1 কোটি টাকা। তাহলে ওই 1 কোটি টাকাটা আমার শেখানোর সময় আসবে কী করে? আমার কাছে অপশান কী আছে? সেগুলো আমি জানতে চাই। এডুকেশন লোন। এবার এডুকেশন লোনেতে আপনাকে বলে দিই, এডুকেশন লোনেতে কি হয়, আমরা একটা এডুকেশন, আমরা কি, আমরা যদি ফান্ডিং আগে থেকে প্ল্যান করি না, সেই সময় বাচ্চার এডুকেশনের জন্য আমাকে লোন নিতে হয়। এই লোনটা কি করে, যখন সে চাকরিতে জয়েন করে তার 6 মাস পর থেকে তাকেই ইএমআই ভরতে হয় যে চাকরি করছে, এবং সেই টাকাটা সে যত টাকা লোন নিচ্ছে তার ডবলেরও বেশি টাকা তাকে ইএমআইতে নেক্সট 10 বছর 15 বছর ধরে ভরতে হয়। তাহলে একটা বার্ডেন আমি আমার নেক্সট জেনারেশনের উপর চাপিয়ে দিচ্ছি। কিন্তু আমি যদি এখন থেকে প্ল্যান করে তার টাকাটা জমাতে শুরু করি, তাহলে কিন্তু আমি যে টাকা দেবো সেই টাকার সাথে ওখানে যে ইন্টারেস্ট অ্যাকুমুলেট হবে, হয়ে গিয়ে আমি যদি 10 লাখ জমাই, 10 লাখ ওখান থেকে ইন্টারেস্ট চলে আসবে, বা 20 লাখ ইন্টারেস্ট চলে আসবে। সেখান থেকে আমি তার এডুকেশনটা ফুলফিল করতে আগে থেকে যদি প্ল্যান করি, তার এডুকেশন, তার হায়ার স্টাডিজ, আমার যা যা আছে, এগুলো সমস্ত কিছু ছোটো ছোটো প্ল্যানিংয়ের মাধ্যমে আমার যা যা গোল আছে, তার মধ্যে আমার রিটায়ারমেন্ট একটা গোল, আমার বাবা মার ফিউচার এটাও একটা গোল, ঠিক আছে? তো এরকম আমার লাইফে যা যা গোল আছে আমি সেই অনুযায়ী স্পেসিফাইড আমি তার প্ল্যানিং করতে পারি। তার মধ্যে কন্টিজেন্সি ফান্ড যেটা বলেছিলাম সেটা লাইফস্টাইল ফান্ডে তো কমন, কিন্তু তারপরে যেগুলো অ্যাসপিরেশনগুলো আছে, অনেকের গোল আছে, আমি আপনাকে বলি আমি কাজ করতে গিয়ে এরকম ফেল করেছি, সেটা হচ্ছে তার ফিলান্থ্রপিক ফান্ড, মানে হচ্ছে সে চ্যারিটি করতে ভালোবাসে। সে বললো যে আমার যখন রিটায়ারমেন্ট হয়ে যাবে, আমি করছি আমার মরার পরে আমি একটা হাসপাতাল তৈরি করতে চাই। ভালো, অনেকেই থাকতে আছে, বা আমি একটা স্কুল তৈরি করতে চাই। তো আমাকে আপনি এটা এমন করুন, এবং সেটা, এবং ইভেন তার অলরেডি আছে, সে তার রামকৃষ্ণ মিশন অনেক জায়গায় এরকম দান করতে চায়, এরকম ধরনের জায়গা আছে। তো সেখান থেকে সে ওই ফিলান্থ্রপিক ফান্ডের জন্য সে এখন থেকে টাকা সেভিং করতে পারে, যে ফিউচারে আমার তার যে এগুলো আছে সেগুলোর জন্য টাকা সেভিং করতে পারে, তার ফিলান্থ্রপিক গোলগুলোর জন্য। গোল মানুষের জীবনের বিভিন্ন ধরনের, কেউ আরও আছে আমি একটা মিউজিক স্কুল বানাবো, কেউ একটা আমি স্টুডিও বানাবো, এরকম মানুষের জীবনের অনেক গোল আছে। তো এই গোলগুলো কীভাবে সে সহজে করতে পারে সেটার ব্যাপারেই আমাদেরকে হেল্প করা, এটাই আমাদের কাজ, যাতে সে খুব সহজে গোলটা রিচ করতে পারে, খুব এক্সট্রা বার্ডেন না নিয়ে, এবং এটা যত আগে থেকে তার মাথার মধ্যে ফিক্স হয়ে যাবে তত তার পক্ষে অনেক সহজ হবে, লাইফটা স্মুথ হবে। মানে আপনি যদি সাপোজ 100 কিলোমিটার দৌড়ের জন্য দৌড়াচ্ছেন, এবার আমি যদি আপনাকে হাফ রাস্তা যদি এগিয়ে দিই, তাহলে আপনার বাকি হাফ রাস্তাটা অনেক সহজ হবে। রাদার আপনি যদি পুরোটা দৌড়াতে হতো, তাহলে আপনার পুরো জার্নিটা যেতে হতো। আমি আপনাকে অনেক ইজি করে দিচ্ছি, আমি বলছি না যে আপনার 100% আমি করে দিতে পারবো, কিন্তু আমি চেষ্টা করবো আপনাকে রিচ করার। আপনাকে আমি যদি 70-80% রিচ করাতে পারি, আপনার পক্ষে অনেক সহজ হবে গোলটা পৌঁছানো। এটাই আমাদের কাজ। ওকে, তো মোটামুটি আপনি 3 ধরনের ফান্ডের কথা সুন্দরভাবে বললেন, মানে এটা কি সবার জন্য প্রয়োজন? সবার জন্য প্রয়োজন। এটা কি কোনো এক্সট্রা বা প্ল্যানিংয়ের জন্য ধরুন এক্সট্রা কি করতে হয়, মানে এটার জন্য, মানে ধরুন যে কেউ করতে পারে, ধরুন ওই যে বললাম আমার 20 years old, অনলি 20,000 টাকায় তার আর্নিং, সে কি করতে পারে? একদম। এখানে ক্ষেত্রে দেখুন, যার 5,000 টাকা আর্নিং সেও শুরু করতে পারে, এখানে কোনো অসুবিধা নেই। আমরা অনেক ধরনের ফেস করেছি, যাদের ক্ষেত্রে যারা একদম বিগিনার, যারা ধরুন 10,000, 15,000, 20,000 টাকা ইনকাম করছে, তাদেরও করেছি। আবার 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 6 লাখ টাকার ইনকাম করে তাদেরও করেছি, মানে বিভিন্ন থাকে। প্রথম হচ্ছে ব্যাপার, এখানে সব থেকে বড় জরুরি সেটা হচ্ছে ভাবনা, আমি এটা করতে চাই। এই জায়গাটা না সব থেকে বড় সমস্যা ইয়ং জেনারেশনে আমি দেখেছি। আজকে ধরুন যে চাকরি জয়েন করছে, যেই চাকরির ফার্স্ট স্যালারিটা ঢুকলো, তার একটা আইফোন, এবং আইফোনটা কিনে নেক্সট তার 1 বছর ধরে তার স্যালারি 70% টাকা ওখানে ইএমআই দেবে। মানে আমি বলছি ইট ইজ এ মাইন্ডসেট না, কিন্তু ঘটনা হচ্ছে যদি সেই জায়গায় তাকে আমরা কনভিন্স করতে পারি যে এটাও দরকার, কিন্তু তুমি তার আগে 20-30% আগে সেভিংয়ে করো। তোমার আইফোনের জায়গায় যদি একটা অ্যান্ড্রয়েড ফোন কেনো, তোমার বাকিটা ঠিক আছে লোকে দেখাতে পারবে না, কিন্তু তার থেকে বেশি জরুরি তোমার ফিউচার। এই কনসাসনেসটা আমরা নিউ জেনারেশনের মধ্যে আনতে চাইছি, যাতে সে এই ভুলগুলো না করে। আমাদের ইমোশনাল বায়াসনেস বিশাল, মানে বিশেষ করে ইয়ং জেনারেশনে ভুলভাল। আজ এই জোম্যাটো শরীরও খারাপ করি, এই যে অর্ডার দিয়ে ফুডের, আমাদের শহরে তো প্রচুর চলে, হয়তো আপনাদের এখানে একটু কম, তো এখানে অতটা অপশান নেই, কিন্তু একটু শহরে যেখানে জোম্যাটো যেখানে বা চলে, খাবারের অর্ডার দিচ্ছি 500-600 টাকা করে, বাজে বাজে জিনিস খাচ্ছি, শরীর খারাপ করছি, তার প্রচুর টাকা ওয়েস্ট করছি। 100%। হঠাৎ করে দেখলাম দুটো ভালো শাড়ি বা একটা ভালো লেহেঙ্গা বা একটা জিনিস অনলাইনে পারচেস করলাম। আমাদের কি মাঝে মাঝে আমরা স্ট্রেস হয়ে পড়ি, কিছু মানুষের এরকম একটা আছে, আমি এটা সাইকোলজিক্যাল স্টাডি করেছি, মানুষ সেই সময় রিলিফ হওয়ার জন্য কিনে পারচেস করে, কোনো লজিক নেই তার, সে হয়তো কিনে আলমারি ড্রয়ারে পড়ে থাকবে। তো
তো এরকম একটা গ্রুপ অফ পিপল আছে যারা কিন্তু এই ভুলগুলোকে বার করার জন্য ভাই আগে তুমি নিজের ফিউচার সামলাও, বাকিগুলোকে তোমার 20-30% সেভ করার পরে বাকি 70% তুমি যা খুশি করো, তোমাকে কেউ কিছু বলতে পারে না, কারণ এটাই তোমার ফিউচার যেটা তোমাকে ধরে রাখবে, তোমাকে হোল্ড করবে। এই যে আগে দেখুন আমাদের যখন যৌথ পরিবার ছিল, ওটা তো একটা বড় ইন্স্যুরেন্স। বাবা, কাকা, জ্যাঠা, আমরা সব একসাথে একান্নবর্তী পরিবার। দেখবেন কোনো একজন একটুখানি পারছে না কাজ করতে, বাকি লোকগুলো তাকে হেল্প করে দিত অর্থনৈতিক লেভেলে। আজকে তো ডিস্ট্রিবিউট হয়ে গেছে, আজকে লোক সব ছড়িয়ে গেছে, আজকে ছোট ছোট ফ্যামিলি, নিউক্লিয়ার ফ্যামিলি। তার ফলে কি হচ্ছে, ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তা অনেক বেড়ে গেছে, সেভিংসটা অনেক বেড়ে গেছে, প্রয়োজনটা বেড়ে গেছে। মানে আজকে ধরুন খরচা, আজকে একটা জায়গায় একটা বাড়িতে আমরা থাকতাম, আজকে 10টা বাড়ি হয়ে গেছে, প্রত্যেকের আলাদা ফ্ল্যাট, তার আলাদা মেনটেন্যান্স, তার আলাদা হাঁড়ি, তার আলাদা গ্যাস, খরচা তো বেড়ে গেছে 100%। কিন্তু অ্যাজ এ হিউম্যান বিইং আমার খরচা বেড়ে গেছে। কিন্তু আজকে আমার কিছু হয়, আগে আমার জ্যাঠা, কাকা, বাবা বা আমার ভাই আমার 2 বছর 3 বছর কেন সারা জীবন আমার ছেলে মেয়েকে মানুষ করে দেবে, এরকম ছিল। আজকের দিনে নেই সেটা। তো আজকে আমাকে কিন্তু ভাবতে হবে যে আমি আজকে ইমোশনাল বায়াসনেসে গিয়ে যেটা করতে চাইছি সেটা কি ঠিক করছি। আপনারা যারা নতুন মানে এখানে যারা দেখছেন এই ভিডিওটা, আমার কাছে একটাই মেসেজ হবে, যখনই আপনারা নতুন স্যালারিতে মানে চাকরিতে ঢুকছেন বা নতুন যারা এতে আসছে, প্রথম কিছু এই ধরনের কেনার আগে একবার ভাববেন যে এটা কি আমি ঠিক করছি আমার এই ভিডিওটা দেখার পরে। 100%। ওকে, তাহলে আমরা কিন্তু আজকে বহুত জিনিস শিখলাম। তো আপনাদের উদ্দেশ্য যারা এই ভিডিওটা দেখছেন, আই থিঙ্ক হিউজ অ্যামাউন্ট ভ্যালু পেয়েছেন। কোনটা কী বলে, মিউচুয়াল ফান্ড কখন নেওয়া উচিত, টার্ম ইন্স্যুরেন্স কি আপনারা জানতে পারলেন। তো আমি আপনাদের সাজেস্ট করব, যদি আপনি যখন এই ইন্স্যুরেন্স নেওয়ার কথা ভাবছেন বা কোনো ফান্ডিং কথা ভাবছেন বা নিজের লাইফটা গোছানোর কথা ভাবছেন, বাংলা ভাষায় নিজের লাইফ প্ল্যানিং কথা ভাবছেন, তাহলে আজকে যেটা আমরা শিখলাম, যেটা কি একজন বেস্ট গাইড আপনার প্রয়োজন পড়ে, যেটা আপনাকে বেস্ট জায়গায় নিয়ে যেতে পারে, আপনার গোলকে অ্যাচিভ করাতে পারে। তো আপনি চান যে নিজের আশপাশের কাউকে জিজ্ঞেস করে সেটা করতে পারেন, বা আপনি রেগুলার স্যারকেও জিজ্ঞেস করতে পারেন। তো আমরা স্যারের কন্ট্যাক্ট ডিটেলস বা কোনো ফর্ম আমরা চাইলে, যদি স্যার যদি চায় আমরা দিয়ে দেবো নিচে। তো আপনারা কাইন্ডলি সেই ফর্মটা ফিল আপ করবেন, স্যারকে আমরা পাঠিয়ে দেবো, তাহলে কন্ট্যাক্ট করে দিতে পারেন। থ্যাংক ইউ স্যার। নমস্কার।